আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের উদ্ভিদের মধ্যে, উদ্ভিদের যে কোষ আছে না, উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণু, অর্থাৎ আমাকে যদি জিজ্ঞাসা করে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে, ধরো আমি একটু এটা বড় করে দিই তাহলে ভালো হবে। ধরো ভাই আমাকে জিজ্ঞাসা করছে, দেখি এটা ভলিউম আসতেছে কিনা। হ্যালো। আচ্ছা, তাহলে ধরো আমাকে জিজ্ঞাসা করছে সাইটোপ্লাজমে, মানে সাইটোপ্লাজমের অঙ্গাণুর মধ্যে সবচেয়ে বড় অঙ্গাণু কোনটি, তুমি আনসার কি দিবা? প্লাস্টিড দিবা। ঠিক আছে, আনসার কি হবে? প্লাস্টিড হবে। অর্থাৎ প্লাস্টিড হচ্ছে সর্ববৃহৎ অঙ্গাণু। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং সেকেন্ড সর্ববৃহৎ অঙ্গাণু কোনটা হবে? সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কি হবে? মাইটোকন্ড্রিয়া, মানে দ্বিতীয় সর্ববৃহৎ। পারবো ইনশাল্লাহ ভাইয়া? ঠিক আছে, মোটামুটি করে তোমাদের লিখে দিচ্ছি, তো লেখাগুলো সুন্দর করে দেখে শুনে লিখতেছেন আর কি। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা আসি প্লাস্টিড নিয়ে একটু আমরা আলোচনা করব। তাহলে সর্বপ্রথম আমার কি পড়তে হবে? প্লাস্টিড কে আবিষ্কার করছে, হাবিজাবি, এগুলো জানা লাগবে। ঠিক আছে, ফার্স্টে আমরা পড়বো আর্নেস্ট হ্যাকেল, তাই না? বিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল কত সালে? 1866 সালে উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিডটা আবিষ্কার করছেন। আচ্ছা, তারপর প্লাস্টিডের প্রধান কাজ আমরা সবাই জানি, তাই না? প্লাস্টিডের প্রধান কাজ কি হবে? অবভিয়াসলি খাবার প্রস্তুত করা এবং ওই খাবারটাকে সঞ্চয় করা। ঠিক আছে, মানে প্লাস্টিডের কয়েকটা কাজ আছে, এই কাজগুলো তুমি স্পেসিফিক্যালি মাথায় রাখবা। যেমন একটা প্লাস্টিডের খুবই গুরুত্বপূর্ণ কাজ কি? সে ফার্স্টে খাবার তৈরি করবে, এবং প্লাস্টিডের মধ্যে যেটা লিউকোপ্লাস্ট আছে না, ওইটা কি করে? খাবার সঞ্চয় করে। এবং যেটা ক্রোমোপ্লাস্ট আছে, ক্রোমো মানে কি? রং। সো ক্রোমোপ্লাস্টে কি করবে? ওই যে পাপড়িকে হচ্ছে কি বিভিন্ন রকমের বর্ণময় করবে, যার কারণে সে কি পরাগায়নে সাহায্য করবে, তাই না? এইসব কাজ তো আমরা সবাই জানি। ঠিক আছে, এগুলো হচ্ছে প্লাস্টিডের বেসিক কাজ। আচ্ছা, তাহলে একটা প্লাস্টিডকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারতেছি, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা ক্রোমোপ্লাস্ট, আর একটা কি লিউকোপ্লাস্ট। এখন আমরা প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে একটু পড়াশোনা করি। তাহলে ফার্স্টে আসি ভাই আমাদের ক্লোরোপ্লাস্টে। এই ক্লোরোপ্লাস্টে হচ্ছে আমাদের মেইনলি বিজ্ঞানীরা যেটা দেখছিল, ফার্স্ট যেটা দেখছিল সেটা কিন্তু ক্লোরোপ্লাস্টই দেখছে। ঠিক আছে, এটা মাথায় রাখা লাগবে। তাহলে ক্লোরোপ্লাস্টের পুরো গঠন নিয়ে আমার চিত্র লাগবে এবং চিত্রটা প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, কারণ এটা পরীক্ষায় আসার মতো একটা জিনিস। ঠিক আছে, ক্রোমো আর লিউকো এগুলো মোটামুটি যে আসবে, বাট ক্রোমোর যে ক্লোরোর যে চিত্রটা, ওইটাও কিন্তু তোমাদের জানা লাগবে। তাহলে ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্টের যেটা তোমার কি ক্লোরোফিল ধারণ করে, ওই ক্লোরোফিল ধারণ থেকে জিনিসটার নাম কি হয়েছে? ক্লোরোপ্লাস্ট হয়েছে। ঠিক আছে, তুমি একটা জিনিস মাথায় রাখবা, এখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে কি আছে আমরা সবাই জানি কি আছে? ক্লোরোফিল রঞ্জক আছে না, যে কারণে এটা সবুজ দেখাচ্ছে, ক্লোরোফিল রঞ্জক। ওই ক্লোরোফিল রঞ্জকটা দুই ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে ক্লোরোফিল এ সিএইচএ, আর একটা হচ্ছে ক্লোরোফিল বি সিএইচবি। ওই সিএইচ এটা হচ্ছে 75% আর বিটা থাকবে হচ্ছে 25%। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং এই যে তোমার ক্লোরোফিলটা হচ্ছে মেইনলি কিসে হেল্প করে আমরা সবাই জানি, এটা কিসে হেল্প করে? সালোক সংশ্লেষণে হেল্প করে, তাই না? আচ্ছা, সো ক্লোরোপ্লাস্টকে কিসের অঙ্গাণু বলা হয়? যেখানে হচ্ছে কি শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করা হয়, তাই না? এটাকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্ট বলা হয়, আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন ক্লোরোপ্লাস্টের গঠনটা আমরা একটু পড়বো। এবং ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায় আমরা সবাই জানি, সেটা হচ্ছে পাতা, কচি কাণ্ড, অর্থাৎ যেখানে সবুজ আছে সেখানে আমরা মোটামুটি বলতে পারি এখানে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। এখন আমরা ক্লোরোপ্লাস্টের বেসিক গঠনটা একটু পড়া লাগবে। দেখো, এটা হচ্ছে ভাইয়া, এই চিত্রটা হচ্ছে তোমাদের পরীক্ষায় আঁকা লাগবে, সো আমি এটাতে স্টার মার্ক দিচ্ছি। এখন ভাই চিত্রটা একটু বোঝার ট্রাই করি কি কি আছে। সেম এই যে তোমার প্লাস্টিডে কি থাকবে? ওই যে তোমার মাইটোকন্ড্রিয়ার মতোই এটা কি দুইটা স্তর বিশিষ্ট। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, এখানে দেখবা আবরণ কয়টা থাকবে? দুই আবরণ বিশিষ্ট। ঠিক আছে, বুঝতে পারছি আমরা। আচ্ছা, তাইলে এখন তোমার একটা জিনিস মাথায় রাখবা, তুমি মাইটোকন্ড্রিয়া কিংবা তুমি ধরো আমাদের প্লাজমা লেমা যাই কিছু পড়ছো না কেন, তুমি একটা জিনিস দেখবা সব কিছুর আবরণী যে গঠন এটা কিন্তু মোটামুটি সেম। কি? লিপোপ্রোটিন নির্মিত। ঠিক আছে, লিপোপ্রোটিন নির্মিত কিংবা ফসফোলিপিড নির্মিত কি আবরণী, যত রকম আবরণী আছে সবগুলোর গঠন দেখবে নয়তো লিপোপ্রোটিন নয়তো কি ফসফোলিপিড। ঠিক আছে, কিন্তু প্লাস্টিডের যে আবরণী এটা তোমরা একটু লিখে রাখো, এটার আবরণটা একটু ডিফারেন্ট। প্লাস্টিডের আবরণীটা কি দিয়ে গঠিত হয় জানো? গ্লাইকোসিল গ্লিসারাইড। এই নামটা একটু মুখস্থ রাখবা। কি আবরণী কি দিয়ে গঠিত হয়? গ্লাইকোসিল গ্লিসারাইড। এটা হচ্ছে এক টাইপের একটা স্নেহ জাতীয় পদার্থ বলা যেতে পারে, গ্লাইকোসিল গ্লিসারাইড। আমরা সবাই গ্লিসারল সম্পর্কে জানি না, ওই গ্লিসারাইড ওখান থেকে। ঠিক আছে, গ্লাইকোসিল গ্লিসারাইড, এটার যে আবরণী ঝিল্লি এটা গ্লাইকোসিল গ্লিসারাইড দিয়ে গঠিত, যেটা একটা ব্যতিক্রমী গঠন। আচ্ছা, সো প্লাস্টিকের কয়টা স্তর থাকবে? এই যে তোমার দুইটা আবরণী মাঝখানে একটা স্তর থাকবে, এবং ভিতরে আবরণী যে অন্ত আবরণী আছে তার ভিতরে পুরো একটা কি থাকবে? অন্তঃস্তর থাকবে। এটা হচ্ছে পুরোটা অন্তঃস্তর। সো ওখানের মধ্যে কি হবে? মেইনলি বিভিন্ন রকম জিনিস থাকবে। যেমন প্লাস্টিকের মধ্যে এই যে তুমি এখানে স্ট্রমার মতো কিছু এরকম তরল পদার্থ থাকবে না, পুরাটা জুড়ে একটা তরল পদার্থ থাকবে না? ওই তরল পদার্থটার নাম কি? ওই তরল পদার্থটার নাম হচ্ছে স্ট্রোমা। কি নাম ভাইয়া? স্ট্রোমা। ঠিক আছে, স্ট্রোমা। এবং তুমি এখানে কিছু বিশেষ গঠন দেখতেছি আমরা, তাই না? এটা সম্পর্কে আমার জানা লাগবে। দেখো, এখানে প্লাস্টিডে আমরা এরকম করে চিত্রগুলো আঁকি, তাই না? এইরকম করে চিত্রগুলো আঁকতেছি,
অর্থাৎ প্লাস্টিডে আমরা এরকম করে প্যাকেজ কিছু জিনিস দেখতেছি, তাই না? এই যে প্যাকেজ জিনিস দেখতেছি না, এগুলো প্রত্যেকটাকে আমরা কি বলবো? থাইলাকয়েড। কি বলবো ভাইয়া? থাইলাকয়েড। ঠিক আছে, এই যে দেখো এখানে প্রত্যেকটা একটা এরকম করে আমরা এই যে তোমার ইটের মতো এক একটা স্তর দেখতেছি না, ওই স্তরগুলোকে আমরা কি বলবো? প্রত্যেকটাকে থাইলাকয়েড। এরকম 10 থেকে 40টি থাইলাকয়েড, কয়টা? 10 থেকে 40টি, এগুলো লিখে নিতে পারো। 10 থেকে 40টি থাইলাকয়েড মিলে কি ফর্ম করে? এই যে এখানে গ্রানাম লেখা আছে না, এক একটা গ্রানাম ফর্ম করে। তুমি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবা, এই যে দেখো গ্রানামটা এরকম করে মার্ক করে দিছে না, অর্থাৎ এখানে কি, এখানে 10 থেকে 40টা এরকম করে কি আছে? থাইলাকয়েডগুলো সাজানো আছে। ঠিক আছে, আচ্ছা। এবং এই গ্রানামটাই হচ্ছে কি করে? সূর্যের যে আলোক রশ্মিটা ওইটাকে হচ্ছে শোষণ করে। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এবং এই যে স্ট্রোমা যেটা বললাম, অর্থাৎ এই যে প্লাস্টিকের যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে ম্যাট্রিক্সটা আছে, ওই ম্যাট্রিক্সটাকে কি বলে? স্ট্রোমা বলে। ওই স্ট্রোমার মধ্যে কি থাকে? এনজাইম থাকে, বিভিন্ন রকমের উৎসেচক কিংবা এনজাইম থাকে। ওই এনজাইমগুলো কিসে হেল্প করে? অবভিয়াসলি আমরা জানি কিসে হেল্প করে? সালোকসংশ্লেষণে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা। তারপর তাহলে আমার কি করতেছে? গ্রানামটা কি করতেছে? সূর্যরশ্মিটাকে কি করতেছে? যে দেখো গ্রানামটা কি করতেছে? এই যে গ্রানাম তো আমরা তো জানি গ্রানাটা হচ্ছে বহুবচন আর গ্রানাম হচ্ছে কি একবচন, এটা মাথায় রাখবে, এগুলো তো আমরা হয়তো সবাই জানি। গ্রানা হচ্ছে বহুবচন, গ্রানা আর গ্রানাম দুইটা সেম জিনিস। তাহলে প্লাস্টিকের গ্রানা অংশ কি করবে? সূর্যালোককে কি করবে? আবদ্ধ করবে। ঠিক আছে, আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে, কারণ সূর্যালোকের শক্তি কি ছিল? আলোক শক্তি। ওই আলোক শক্তিটাকে কনভার্ট করে কি বানাই ফেলছে? রাসায়নিক শক্তিতে। ঠিক আছে, এবং ওই যে আলোক শক্তিটাকে কি করছে? রাসায়নিক শক্তিতে পরিণত করছে না। এবং এটা ছাড়াও যে আবদ্ধ সৌরশক্তি যে স্ট্রোমাতে অবস্থিত বিভিন্ন রকম যে উৎসেচক আছে এবং কি আছে? বিভিন্ন রকম উৎসেচক এবং কি বায়ু থেকে আমি কি পাইছি? কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এবং কোষের ভিতরকার যে আমি মূল থেকে কোষের যে মাটি থেকে আমরা দেখো না পানি দিই না, উদ্ভিদে পানি দিই না, পানি থেকে হচ্ছে কি মূল থেকে কি হয়? পানিটা জাইলেম দিয়ে বাহিত হয়ে কি পাতায় পৌঁছায়, তাই না? যেখানে হচ্ছে কি হবে? সালোকসংশ্লেষণ হবে। তাহলে ওই পানিটা গ্রহণ করবে। তাহলে সবগুলো মিলে যে এটা হচ্ছে ইউভি লাইট আর বিভিন্ন রকম এনজাইম সব কিছু মিলে কি তৈরি হবে? আলটিমেটলি আমরা যেটা কাঙ্ক্ষিত চাচ্ছি গ্লুকোজ তৈরি হবে। ঠিক আছে, এবং গ্লুকোজ তৈরি হবে সাথে কি তৈরি হবে? উপজাত হিসেবে অক্সিজেন তৈরি হবে। এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, সো এটাই হচ্ছে টোটাল আমার সালোকসংশ্লেষণ বিক্রিয়া। এটা মেইনলি কোথায় হচ্ছে? তাহলে ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে। ঠিক আছে, যেখানে ক্লোরোফিল আছে, কারণ ক্লোরোফিলটা মেইনলি কিসে হেল্প করতেছে? ক্লোরোফিলটা আমার সালোকসংশ্লেষণে হেল্প করতেছে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছি? আচ্ছা, পারবো? আচ্ছা, এবং তোমার এই যে আরেকটা জিনিস জানা লাগবে, তোমার ক্লোরোপ্লাস্টে শুধু কি তোমার জিজ্ঞাসা করবে ক্লোরোপ্লাস্টে কি তাইলে ভাই শুধুমাত্র কি আছে? ক্লোরোফিল রঞ্জক আছে, আর কোনো কি রঞ্জক নাই? এটার আনসার কি দিবা? এটার আনসার হচ্ছে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল ছাড়াও আরও দুইটা রঞ্জক আছে। একটা হচ্ছে ক্যারোটিনেট, আর একটা হচ্ছে ভাইয়া জ্যান্থোফিল। কি ভাইয়া? জ্যান্থোফিল। ঠিক আছে, তোমার বইয়ে হয়তো বা শুধুমাত্র প্রথমটাই দেওয়া আছে, ক্যারোটিনেট দেওয়া আছে। ঠিক আছে, তোমার বইয়ে জ্যান্থোফিল নাই, বাট অ্যাকচুয়ালি এই দুইটাই থাকে। ঠিক আছে, তাহলে ক্লোরোফিল ছাড়া আর কি কি রঞ্জক থাকতে পারে? ক্যারোটিনেট থাকতে পারে, আর একটা হচ্ছে কি জ্যান্থোফিল থাকতে পারে। মজার একটা তোমাকে কথা বলি, দেখবা তোমরা এই যে তোমার সবুজ যে একটা গাছ, এটাকে যদি তুমি দেখো বাইরে থেকে ঢাকনা দিয়ে যদি ঢেকে দাও, কিছুক্ষণ পরে বা ধরো 2-3 দিন পরে তুমি একটা জিনিস লক্ষ্য করবা, গাছটা হচ্ছে কি হলুদ কালার হয়ে গেছে, তাই না? এটা লক্ষ্য করি না আমরা? এটার বেসিক্যাল কারণ কি জানো? কারণ হচ্ছে এই যে ক্লোরোফিল ছাড়াও যে আরো দুইটা যে রঞ্জক উপস্থিত আছে, তখন তাদের কালারে পরিণত হয়। যেমন এই ক্যারোটিনেটের কালারটা হচ্ছে অনেকটা কমলা কালার, বুঝতে পারছি ভাইয়া? আর জ্যান্থোফিলের কালারটা হচ্ছে কি কালার? হলুদ কালার। ঠিক আছে, সো এদের কালার হয়ে যায়, কারণ ক্লোরোফিলটা তো সবুজ, মানে সূর্যের আলো না পাইলে ক্লোরোফিল কি নিজেকে ধ্বংস করে ফেলবে। ঠিক আছে, এবং বাকি থাকবে এই দুইটা, সো ওদের মতো কালার হয়ে যায় এবং আলটিমেটলি কি হয়ে যায়? সাদা হয়ে যায়, তাই না? ধূসর কালার হয়ে যায় এবং গাছটা তারপর মারা যায়। তাহলে ভাই আমরা ক্লোরোপ্লাস্ট পারবো না, ওই গঠনটা কিন্তু মাস্ট লাগবে। আচ্ছা, এখন আমরা মোটামুটি তোমার এই যে গ্রানামটা বুঝছি, তারপর হচ্ছে প্রত্যেকটা থাইলাকয়েড মিলে যে গ্রানাম ফর্ম করছে এটা বুঝছি, তারপর এখানে এই যে তোমার ম্যাট্রিক্সটাকে কি বলতেছে? স্ট্রোমা বলতেছি। এখন আরেকটা মজার জিনিস দেখতেছো, এই যে এখানে একটা গ্রানাম আর এখানে একটা গ্রানাম, দুইটার মাঝখানে একটা কানেকশন আছে না ভাইয়া? দুইটার মাঝখানে একটা তোমার নলাকার একটা কানেকশন দেখতেছি না? ওই কানেকশনটার নাম কি জানো? গ্রানাম স্ট্রোমা লেমেলাম। কি নাম? এই যে দেখো এখানে, এই যে এখানে লেখা আছে স্ট্রোমা লেমেলাম। এই যে দেখো এখানে দুইটার মধ্যে যে কানেকশন, এটাকে আমরা কি বলতেছি? স্ট্রোমা লেমেলাম। ঠিক আছে, ল্যামেলা হচ্ছে একটা ল্যামেলির মতো অংশ, এইরকম একটা গঠন, যেটাকে আমরা কি বলি? ল্যামেলি বলি। সো স্ট্রোমা ল্যামেলাম মানে যেটা হচ্ছে কি দুইটা গ্রানাম চক্রকে কানেকশন করতেছে। পারবো ইনশাল্লাহ। এখানে আর বাকিটা কিছুই না। এখানে এই যে দেখো এখানে প্রত্যেকটাকে কি বলবো? গ্রানাম চক্র কিংবা থাইলাকয়েড, এগুলো আমার জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সব কিছু পড়ে ফেলছি, পারবো? আচ্ছা, তাহলে আমরা ক্লোরোপ্লাস্ট পড়ছি। আচ্ছা, এখন ক্রোমোপ্লাস্ট পড়া লাগবে। ক্রোমো মানে কি? ক্রোমো শব্দটা আসছে কোত্থেকে জানো? ক্রোমো, এই যে ক্রোম মানে হচ্ছে কি? ক্রোমের বাংলা হচ্ছে রঞ্জক বা পিগমেন্ট।
পিগমেন্ট মানে তো জানি আমরা লাল, সবুজ, নীল এগুলো এক একটা রঞ্জক কিংবা পিগমেন্ট। এটাকে হচ্ছে মেইনলি আমরা কি বলতেছি, ক্রোমোপ্লাস্ট, ওই নামটা ওখান থেকে আসছে, ঠিক আছে। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার দেখো, এগুলো হচ্ছে তোমার বিভিন্ন রকম রঙিন কালারের প্লাস্টিড, বাট কি থাকবে না, সবুজ থাকবে না, মানে সবুজ ছাড়া আর যত রকম রং আছে সবগুলো থেকে ওই ধরনের প্লাস্টিককে আমরা কি বলবো, ক্রোমোপ্লাস্ট বলবো। তাহলে কি কি রং হইতে পারে, এটা তো তোমার মাথায় আসতে পারে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে একদম ছোটস্থ করতে হবে। কি কি থাকে ক্রোমোপ্লাস্টের মধ্যে, দেখো জ্যান্থোফিল থাকে, ঠিক আছে। আমি তোমাকে বললাম না জ্যান্থোফিলের কালার কিরকম, হলুদ, তাই না? আচ্ছা, তারপর ক্যারোটিন আছে, ক্যারোটিন মানে কি, কমলা। তারপর হচ্ছে ফাইকোএরিথ্রিন, ফাইকোএরিথ্রিন হচ্ছে লাল, আর ফাইকোসায়ানিন হচ্ছে নীল। টোটাল তাহলে আমরা দেখতেছি কি 4 রকমের কালার আছে, ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এরকম 4 রকমের কালার, এই 4 রকমের কালারগুলো নিজেদের সাথে মিশে মিশে বিভিন্ন রকম কালার কি করে তৈরি করে, যার কারণে আমরা দেখি না ফুলের যে পাপড়ি কিংবা ফুলের যে বৃন্ত, এগুলো কি এক একটা এক এক রকম কালার হয়, তাই না? কেন? বিকজ অফ ক্রোমোপ্লাস্টের কারণে, ঠিক আছে। আচ্ছা, পারবো। এই যে দেখো, এই কারণেই তোমার পাপড়ির মধ্যে অথবা ফুলের মধ্যে কোনোটিকে হলুদ দেখায়, কোনোটিকে নীল দেখায়, আবার কোনোটিকে লাল দেখায়, ঠিক আছে। আচ্ছা, এবং তাইলে এখন তোমাকে জিজ্ঞাসা করবে এটার উদ্দেশ্যটা কি, একমাত্র উদ্দেশ্য কি, এটা হচ্ছে তোমার কি করে, উদ্ভিদকে পরাগায়নে সাহায্য করে। কারণ এই যে তোমার পাপড়ির যে বিভিন্ন রকম কালার, এটা কি করে, ওই যে পোকামাকড়গুলোকে কি করে আকৃষ্ট করে, যাতে তারা ফুলের উপর বসে ওই যে মধুটা খাবে, এবং মধু খাওয়ার কারণে তাদের পায়ে যে কি লেগে আছে, পরাগ রেণু লেগে আছে, ওইটা কি গর্ভমুণ্ডে পতিত হবে এবং আলটিমেটলি কি হবে, পরাগায়ন হবে। এটাই হচ্ছে তোমার ক্রোমোপ্লাস্টের একমাত্র উদ্দেশ্য, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, এই যেটা আশা করি তোমরা পারবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমাদের থার্ড যেটা, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট, ঠিক আছে। এবং এই লিউকোপ্লাস্টে দেখবে ইন্টারভিউতে লিউকোপ্লাস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, বাট এখন তোমার এই যে এসএসসি লেভেলে কিন্তু লিউকোপ্লাস্ট সম্পর্কে অত কিছু দেয় নাই। আচ্ছা, একদম সিম্পলি যদি বলি, যেখানে হচ্ছে সূর্যের আলো পৌঁছাতে পারতেছে না, সেখানেই তোমার ক্লোরোপ্লাস্টটা নিজেকে চেঞ্জ করে কি পরিণত করছে, লিউকোপ্লাস্ট পরিণত করছে। এই কথাটা মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখো, যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল আছে, উদ্ভিদের যে মাটির নিচে মূল, কিংবা উদ্ভিদের ভ্রূণ কিংবা জনন কোষ ইত্যাদি, সেখানে এদের পাওয়া যাবে, ঠিক আছে। এদের কি পাওয়া যাবে, লিউকোপ্লাস্টটা পাওয়া যাবে। এবং লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক থাকবে না, লিউকোপ্লাস্ট কিন্তু রঞ্জকবিহীন, দ্যাটস ওয়াই লিউকোপ্লাস্টে দেখতে কিরকম হবে, সাদা হবে, ঠিক আছে। এবং এই লিউকোপ্লাস্টের প্রধান কাজটা কি ভাইয়া, খাদ্য সঞ্চয় করা। এদের একমাত্র কাজ কি, খাদ্য সঞ্চয় করা, ঠিক আছে। পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, তোমার যদি লিউকোপ্লাস্টে সূর্যের আলো পাই, ঠিক আছে, ধরো কোনো কারণে আমি মূলটাকে মাটির উপরে রেখে দিছি, কিন্তু জিনিসটা বাঁচতে পারতেছে, ঠিক আছে। সো লিউকোপ্লাস্টে বাই এনি চান্স যদি সূর্যের আলোর নিকটে আসে, তখন সেটা কি ক্লোরোপ্লাস্টে পরিণত হবে, এটা মাথায় রাখবা। এটা একটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার লিউকোপ্লাস্টে কি তুমি আর কিছু পড়বা, এই যে লিউকোপ্লাস্টের 3টে টাইপ আছে, তুমি চাইলে এটা কি অ্যাকচুয়ালি পড়তে পারো না, তুমি চাইলে মাথায় রাখবা লিউকোপ্লাস্টকে আবার আমরা 3টা প্রকারে আলাদা করতে পারি, ঠিক আছে। তুমি জাস্ট একটু মাথা রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, আর মাথা রাখতে হবে না, ঠিক আছে ভাই। আশা করি আমরা প্লাস্টিড পারবো। প্লাস্টিডটা তোমাকে ভালো করে পড়াইছি কেন, কারণ প্লাস্টিডটা পরীক্ষা আসার মতো। প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া দুইটা তোমার একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমি অনেকগুলো এক্সট্রা কথা বলছি, ওগুলো তুমি খাতায় লিখে রাখতে পারো, কিংবা মাথায় রাখতে পারো, কিংবা সবচেয়ে ভালো হয় বইয়ের এক কোনায় কোনায় লিখে রাখতে, যেটা হচ্ছে তোমার কী হবে, তোমার খাতায় রেখে রাখলে দেখা যায় হচ্ছে অনেক সময় আমরা জিনিসটা খুঁজে পাই না, বাট বইয়ে লিখে রাখলে আমরা কখনো জিনিসটা হারাবো না, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা একক কাজ বলছে, এটা হচ্ছে একদমই সিম্পল, এটা জাস্ট প্লাস্টিডের চিত্র আঁকতে বলছে, ঠিক আছে। আর বাকিগুলো তো তোমরা পড়ে নিচ্ছ, ওগুলো সমস্যা নেই, বাট প্লাস্টিডের চিত্র আঁকাটা আমার জন্য আমরা বুঝতে পারতেছি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, প্লাস্টিক চিত্রটা তোমরা প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপর আসে ভাই আমাদের আরেকটা সাইডে প্লাজমীয় অঙ্গাণু, নাম কি, গোলজি বস্তু। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাট তোমার এসএসসি লেভেলে জিনিসটা অত বেশি তোমাকে বলা হয় নাই। সো বেসিক কিছু কথা বলছে, সো এগুলো আমরা পড়বো। দেখো, গোলজি বস্তু, ঠিক আছে। ফার্স্টে তোমার যেটা পড়া লাগবে, গোলজি বস্তু হচ্ছে কি দিয়ে গঠিত, ঠিক আছে। এবং তোমার গোলজি বস্তুর চিত্রটা আঁকা লাগবে। দেখো, গোলজি বস্তু হচ্ছে তোমার মেইনলি পাওয়া যাবে কোথায়, প্রাণী কোষে। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আছে, এই যে দেখো, মেইনলি হচ্ছে কোথায় পাওয়া যায় গোলজি বস্তু, প্রাণী কোষের বৈশিষ্ট্য, ঠিক আছে। উদ্ভিদ কোষে গোলজি বস্তু খুবই কম পাওয়া যায়। একটা গোলজি বস্তু কি নিয়ে গঠিত, একটা গোলজি বস্তু হচ্ছে সিস্টার্নি এবং কয়েক ধরনের ভেসিকল নিয়ে গঠিত। বাট তুমি যেটা পরীক্ষায় লিখবা, সেটা হচ্ছে তোমার কি লিখবে জানো, একটা গোলজি বস্তু তোমার কি কি নিয়ে গঠিত, 3টা জিনিস নিয়ে গঠিত, সিস্টার্নি, ভেসিকল, আরেকটা মাথায় রাখবা ভ্যাকিউল। কি ভাইয়া, ভ্যাকিউল, ঠিক আছে। আমি তোমার এটা ইংলিশটা লিখে দিচ্ছি, সমস্যা নেই। ভ্যাসিকল আর একটা হচ্ছে ভ্যাকিউল। সো এই দুইটা মাথায় রাখবা, ঠিক আছে। ফার্স্টে তো আমরা জানি। তাহলে একটা গোলজি বস্তু টোটাল 3টা জিনিস নিয়ে গঠিত, ঠিক আছে। অর্থাৎ এগুলো ওর দেহের পার্ট আর কি। সিস্টার্নি আছে, তার মধ্যে ভ্যাসিকল আছে, আর কি আছে, ভ্যাকিউল আছে। ভ্যাসিকল এখানে বানানটা হচ্ছে এটা দিও,
ওইটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। ভেসিকলটা হচ্ছে তুমি এরকম লিখিও, এটা অ্যাকচুয়াল বানান ভেসিকল, ঠিক আছে ভাইয়া, আশা করি পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন তোমার পড়তে হবে, দেখো এই যে তোমার গোলজি বস্তুর সাথে আমাদের উদ্ভিদ বা প্রাণীর কি কি সম্পর্ক আছে বা ওরা কি কি কাজ করে। যেমন দেখো এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়, ঠিক আছে। বিভিন্ন উৎসেচক মানে তো আমরা সবাই জানি, উৎসেচক মানে কি এনজাইম মিন করে, ঠিক আছে। বিভিন্ন এনজাইমের পানি বিয়োজন গোলজি বস্তুর এখানে সম্পন্ন হয়। আচ্ছা, জীবকোষে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণ অর্থাৎ জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসরণের সাথে তোমার কি গোলজি বস্তুর অনেক সম্পর্ক আছে, ঠিক আছে। আরও কিছু কাজ কিন্তু আমি তোমাকে এক্সট্রা বলবো, কোনো প্যারা নিও না, যে কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, হয়তো তোমার বইয়ে উল্লেখ নেই বাট তোমার পড়া লাগবেই। আচ্ছা, আগে বইগুলো পড়তে হবে। হরমোন নিঃসরণে এর ভূমিকা লক্ষ্য করা যায়, ঠিক আছে। কোনো কোনো বিপাকীয় কাজের সাথে এরা কি সম্পর্কিত এবং কোনো কোনো ক্ষেত্রে এরা কি করে প্রোটিন সঞ্চয় করে রাখে। তোমার পরীক্ষাটা মাস্ট আসবে, প্রোটিন সঞ্চয় করে রাখে এবং বিপাকীয় প্রক্রিয়ায় সাহায্য করে, কে করে, গোলজি বস্তু করে। তাহলে এখান থেকে যে লাইনগুলো দাগাই দিছি না ভাইয়া, ওগুলো তোমরা দাগাই ফেলো, এগুলো পড়তে হবে, ঠিক আছে। তাহলে আপাতত আমরা বই জিনিসগুলো বুঝে ফেলছি, তারা হচ্ছে তোমার কি এনজাইমের যে পানি নিঃসরণ এটাতে হেল্প করে, হরমোন নিঃসরণে হেল্প করে, ঠিক আছে, কিংবা তোমার প্রোটিনের বিপাকে হেল্প করে, কিংবা তোমার কি এই যে তোমার বিভিন্ন ধরনের আদার্স যে বিপাকীয় কাজ বা প্রোটিন সঞ্চয় এগুলোতে হেল্প করে, ঠিক আছে। এগুলো আমরা মোটামুটি পারবো, ঠিক আছে। এখন যেটা আরো গোলজি বস্তুর কিছু, তোমার গোলজি বস্তু সম্পর্কে আর কিছু বলছে, বলে নাই। তাহলে গোলজি বস্তু আরো 2-3টা কাজ তোমরা একটু লিখে রাখো, ঠিক আছে। ওরা হচ্ছে লাইসোসোম তৈরি করে, কি তৈরি করে, লাইসোসোম। ওই যে আমরা সাইটোপ্লাজমে একটা অঙ্গাণুর নাম কি, লাইসোসোম না, আমরা জানি না। এই লাইসোসোমটা তৈরি করে কে, আমার মানে লাইসোসোম যে তৈরি হবে সেটাতে কে হেল্প করবে, গোলজি বস্তু হেল্প করবে, এটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবং গোলজি বস্তুর আরেকটা কয়েকটা নাম আছে, যেমন গোলজি বস্তুকে কি বলা হয় জানো, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। সো তোমরা এসএসসিতে পড়ে তোমাদের মনে হয় অ্যাকচুয়ালি গোলজি বস্তু মনে ভাইয়া তেমন কিছু করে না, আমার মনে হয় শুধু প্লাস্টিডে মাইটোকন্ড্রিয়া পড়লে হয়, তাই না? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলতেছি, কোষের শক্তিঘর কিংবা পাওয়ার হাউস বলতেছি, আর আমরা প্লাস্টিডকে কি বলতেছি, শর্করা জাতীয় খাদ্য উৎপাদনের কারখানা বলতেছি, তাই না? কারণ এখানে সাবস্টেন্সেশন প্রক্রিয়া হয়, আর মাইটোকন্ড্রিয়াতে কি হয়, শ্বসন প্রক্রিয়া হচ্ছে। সো এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু গোলজি বস্তুর হচ্ছে এগুলোর কিন্তু খুব আলাদা কাজ আছে, কোনো কিছু কিন্তু হুদায় নাই, ঠিক আছে। সো গোলজি বস্তু কিসের কাজ করে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করে, ঠিক আছে। অর্থাৎ তারা কি করে, কার্বোহাইড্রেট সংশ্লেষণে তাদের একটা বিরাট ভূমিকা আছে। কি ভূমিকা সেটা তোমার এখন জানা লাগবে না, বাট তুমি নামগুলো মুখস্থ করো। লাইসোসোম তৈরিতে কে হেল্প করে, গোলজি বস্তু হেল্প করে। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কাকে বলে, গোলজি বস্তুকে বলা হয়। আচ্ছা, আরেকটা তোমাকে, তাহলে আমাকে একটা কোয়েশ্চেন আনসার দাও, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে, দেখি বলো তো। আগেই বলছি কাকে, রাইবোজোমকে, তাই না? আমি বলছি রাইবোজোমের প্রধান কাজ কি, প্রোটিন সংশ্লেষণ করা। সো প্রোটিন ফ্যাক্টরি কাকে বলবো, রাইবোজোমকে বলবো, ঠিক আছে ভাই, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবং এখানে গোলজি বস্তুর যে আবিষ্কারক, এটা সম্পর্কে হয়তো বা তোমাদের বলা নেই, এটা তোমরা লেখা রাখো। এই যে ভাই এখানে তুমি দেখছো না গোলগি, এটার বাংলা গোলজি আর ইংলিশ হচ্ছে গোলগি বলে, ঠিক আছে। এই যে তোমার গোলগি বডিটা কে আবিষ্কার করছে, ওনার নাম হচ্ছে ক্যামিলো গোলগি, বিজ্ঞানী ক্যামিলো গোলগি, ঠিক আছে, ক্যামিলো গোলগি। উনি হচ্ছে সর্বপ্রথম কি করছে, গোলজি বস্তু আবিষ্কার করছে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবং আরো একটা জিনিস পড়ে রাখো, তোমার এই যে গোলজি বস্তু আছে না, গোলজি বস্তুকে আরো কিছু কিছু নামে ডাকা হয়। কি কি নামে ডাকা হয় একটু পড়ে নিই আমরা। দেখো গোলজি বস্তুর আরো কি কি নাম আছে, ঠিক আছে, এইগুলো একটু পড়ে নাও। গোলজি বস্তুকে আমরা 3টা নামে ডাকতে পারি। একটা হচ্ছে ডিকটায়োসোম, কি নাম, ডিকটায়োসোম। একটা হচ্ছে ইডিওসোম, ইডিওসোম। একটা হচ্ছে লাইপোকন্ড্রিয়া। পারবো ভাইয়া ইনশাল্লাহ। কি কি নামে ডাকা হয় গোলজি বস্তুকে, ডিকটায়োসোম, ইডিওসোম, আরেকটা কি নাম, লাইপোকন্ড্রিয়া। সো এখান থেকে গোলজি বস্তু থেকে যা পড়াইছি বহুত পড়াই ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গোলজি বস্তুর চিত্রটা তোমাদের জানা লাগবে। দেখো এই যে ভাইয়া এখানে চ্যাপ্টা যে প্লেটের মতো যে গঠনগুলো দেখতেছি না, এগুলোকে এক্সাক্ট এরকম করে রাখা লাগবে। এটাকে আমরা কি বলবো, সিস্টার্নি বলবো, ঠিক আছে। এবং যেগুলো আমরা কি দেখবো, একটু গহ্বরের মতো কিছু অংশ দেখবো, এগুলোকে আমরা কি বলবো, বেসিকল বলবো। এই যেগুলো হচ্ছে বেসিকল, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলবো, বেসিকল বলবো। এবং দেখবা নিচে যেখানে ছোট ছোট যেগুলো দেখবা, এরকম আরো অনেক কিছু আছে, যেগুলো আমরা কি বলবো, ভ্যাকিউল বলবো, ঠিক আছে। যেটা তোমার বই অ্যাকচুয়ালি দেখায় নেই, তোমার বই যেটা নেই এটা তোমার জানার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, ওইটা মানে চিত্রের ক্ষেত্রে বললাম আর কি। তাহলে তুমি জাস্ট জানবা কি 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 আছে, বৃহৎ ভ্যাসিকল আছে, আর একটা কি আছে, ক্ষুদ্র ভ্যাসিকল। এই যে এখানে যেগুলো এক্সট্রা মোটা, একটু মোটা হয়ে আছে, এগুলোকে আমরা কি বলি, ক্ষুদ্র ভ্যাসিকল। তাহলে চিত্রটা তুমি আঁকতে পারবে না, এটা হচ্ছে কি একটা গোলজি বস্তুর চিত্র, যেখানে সিস্টার্নি আছে আর 2 রকম ভ্যাসিকল আছে। পারবো ইনশাল্লাহ। ওকে, তারপর আমরা এবার আসি আমাদের পরবর্তী সাইটোপ্লাজমিক অঙ্গাণুতে, অর্থাৎ কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আচ্ছা এই যে তোমার এন্ডোপ্লাজমিক মানে কি,
অন্তঃপ্লাজমীয়, বাংলা নামটা কিন্তু জানা লাগবে। হয়টা কি এটার ক্ষেত্রে আমরা অনেকে বাংলা নামটা জানি না, কারণ এখানে বাংলা ইংলিশ দুইটা সেম নাম দিছে, তো এটা যে বাংলা নাম আছে এটা আমরা অনেকে জানি না, ঠিক আছে। অন্তঃপ্লাজমীয় জালিকা, রেটিকুলাম মানে তো জালিকা, আমরা সবাই জানি, তাই না ভাইয়া? তাহলে ভাই এটা একটা নাম কি? অন্তঃপ্লাজমীয় জালিকা। আচ্ছা, মনে আছে যখন তোমাকে আমি ওই যে উদ্ভিদ কোষের চিত্র আঁকাইছিলাম না, চিত্র আঁকানো কীভাবে আঁকবে দেখাইছিলাম না, তখন তোমরা লক্ষ্য করছো না নিউক্লিয়াসের সাথে এরকম করে অনেকটা গোলজি বস্তুর মতো এরকম করে একটা জিনিস লেগে আছে, এরকম করে একটা জিনিস লেগে আছে, তাই না? এরকম করে একটা জিনিস লেগে আছে, দেখছিল না? ওই জিনিসটা হচ্ছে কি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। আচ্ছা, সো এই যে দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আবার আমরা কি বলি, দুইটা টাইপের হইতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কি কি আছে তাহলে দেখো তো। একটা হচ্ছে মসৃণ, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ টাইপ আর কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই টাইপে ডিভাইডেড, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। আচ্ছা, তাইলে মসৃণ কোনটা অমসৃণ কোনটা মাথায় রাখবা। অমসৃণ মানে কি, খসখসে, অর্থাৎ এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে না, তাদের গায়ে অবভিয়াসলি কিছু একটা আছে যেটা অমসৃণ, তাই না? যার কারণে জিনিসটা কি হয়ে যায়, এক কথা বলতে গেলে খসখসে হয়ে যায়, মানে মসৃণতা হারায় ফেলে। সেটা কি থাকে, এগুলো হচ্ছে রাইবোজোম। অর্থাৎ আমরা তাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কখন বলবো, যখন তার গায়ে কি থাকবে, রাইবোজোম থাকবে, ঠিক আছে। তাহলে রাইবোজোমটা আশ্রয় কোথায় নিচ্ছে, আমি যে তোমাকে জিজ্ঞাসা করি, রাইবোজোমটা হচ্ছে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকতে পারে, কিংবা তোমার কই থাকতে পারে, এই যে রাইবোজোমের সংখ্যায় কিন্তু পড়ছো, নয়তো সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকবে, কিংবা কি অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে গুটি গুটি আকারে থাকবে। দুই রকম ভাবে থাকতে পারে না রাইবোজোম। ওই যেখানে হচ্ছে কি থাকবে, রাইবোজোমটা এদের গায়ে থাকবে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা কি বলবো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যার গায়ে রাইবোজোম থাকবে না তাকে আমরা কি বলবো, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখো তোমার এখন হচ্ছে এখানে কিছু কথা আছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ আর কি মেইনলি, ঠিক আছে। এগুলো তোমরা ট্রাই করবা পয়েন্ট দিয়ে দিয়ে লেখার। একটা হচ্ছে ও হচ্ছে প্রবাহ পথ হিসেবে কাজ করে, এই যে দেখো এ হচ্ছে কি করে, কোষ উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা, এগুলো কখনো কখনো কার সাথে যুক্ত থাকে, প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। হয়টা কি, ধরো এগুলো একদম কোষের প্রান্তে থাকে, তো যার কারণে প্লাজমা মেমব্রেনটা ধরে এইভাবে গেছে, সো তার সাথে তারা কি থাকে, লেগে থাকে। তাই ধারণা করা হয় এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক কিংবা কোষ উৎপাদিত অন্যান্য দ্রব্যাদির মাধ্যমে কি হয়, এর মাধ্যমে চলাচল করে। দেখো মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই লাইনটা পড়বা, ঠিক আছে, এই লাইনটা পড়বা। এবং এই যে তোমার আমি কিন্তু বলছিলাম গোলজি বস্তু কিন্তু মেইনলি কই পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায়, বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই জায়গায় পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তোমরা একটা জিনিস দেখতে পারো, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে তেমন কিছু বলে নাই, তাই না? আচ্ছা, তোমরা একটা জিনিস দেখবা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকেও তোমার তিনটা ভাগে ভাগ করা হয়, অনেকটা গোলজি বস্তুর মতো। তোমরা অনেকে দেখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্রটা দেখলে খেয়াল করবা, এই চিত্রটা সম্পূর্ণ মানে পুরোপুরি 90% দেখতে কার মতো, গোলজি বস্তুর মতো, তাই না ভাইয়া? তোমরা একটু লক্ষ্য করে দেখো পুরোপুরি কিসের মতো, গোলজি বস্তুর মতো। সো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনেও তিনটা অংশ আছে, অর্থাৎ তাদের যে মানে দেখতে যেটা, এই যে এগুলো তিনটা ভাগে ডিভাইডেড। একটা হচ্ছে সিস্টার্নি, ওই আগের মতোই সিস্টার্নি, এই যে এখানে যেগুলো দেখতেছি না এই চ্যাপ্টা আকার, এগুলোকে আমরা কি বলবো, সিস্টার্নি। তারপর আছে কি ভ্যাসিকল, এখানে এরকম করে করে কি থাকবে, বড় বড় ভ্যাসিকল থাকবে। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে টিউবিউল, ওখানে পড়ছিলাম ভ্যাকিউল, আর এখানে কি বলতেছি, টিউবিউল, ঠিক আছে। তোমরা হচ্ছে এখানে টিউবিউলে এটা দিবা, ঠিক আছে। তাহলে ভাই পারবো না আমরা ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা এটা এরকম করে লিখে রাখো টিউবিউল, ওকে। আচ্ছা, তাহলে আমাদের বলতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কয়টা অংশ আছে, তিনটা, জাস্ট গোলজি বস্তুর সাথে লাস্ট একটা ডিফারেন্ট, আর বাকিগুলো মোটামুটি সেমই, ঠিক আছে, পারবো। আচ্ছা, এবং তাহলে একটা কথা বলো, একটা সিম্পলি দুইটা জিনিস মাথায় রাখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। এখানে তো মোটামুটি আমরা দুইটা কাজ পড়ছি, তাই না? আর যে দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, অমসৃণ মানে কি, যে যার গায়ে কি আছে, রাইবোজোম আছে, তাই না? অর্থাৎ অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে ওইটা হচ্ছে কিসে হেল্প করবে, যেহেতু তার গায়ে রাইবোজোম লাগানো, দ্যাট মিনস সে কিসে হেল্প করবে, প্রোটিন সংশ্লেষণে হেল্প করবে, তাই না? সে কিসে হেল্প করবে, প্রোটিন সংশ্লেষণে হেল্প করবে, তাই না? প্রোটিন সিনথেসিস আর কি। আর যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যেটা, সেটা হচ্ছে তোমার প্রোটিন ছাড়া যা যা আছে, লিপিড, হরমোন, এগুলা
সংশ্লেষণে হেল্প করবে। তাহলে ভাই মেইন কাজ কিন্তু এটা, যেটা তোমাদের বই অ্যাকচুয়ালি দেয়া নাই, ঠিক আছে। তোমাদের বইটাতে মাস্ট মনে রাখবা এই যে প্রবাহ পথ হিসেবে কাজ করতেছে। তারপর এই যে এখানে যে লাইনটা দিল না, এই যে এর মাধ্যমে চলাচল করে, এটা মেইনলি আমি তোমাকে বলতে চাচ্ছি, এটা হচ্ছে মেইনলি এটা মিন করে। অমসৃণ যেটা, সেটা হচ্ছে যেহেতু রাইবোজোম আছে, সো তারা প্রোটিন সংশ্লেষণে হেল্প করবে। আর যেটা মসৃণ, যেখানে সেখানে রাইবোজোম নাই, সো রাইবোজোম মানে কি প্রোটিন। সো প্রোটিন ছাড়া বাদ বাকি যা যা আছে, যেমন লিপিড আছে, হরমোন আছে, ঠিক আছে, এগুলো তারা কি করবে, সংশ্লেষণ করবে। বুঝতে পারছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ? আচ্ছা, পারবো তো? আরেকটা জিনিস মাথায় রাখবে, কি জানো, এটা তোমার জানা লাগবে, হয়তো না জানলেও প্যারা নাই, জাস্ট একটু জেনে রাখো। এটা হচ্ছে দেখো প্রবাহপথ হিসেবে কাজ করে না। সো মাথায় রাখবা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে কোষের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো উৎপন্ন হয় না, তাদেরকে হচ্ছে কোষ থেকে বের করে দেয়। তাহলে কি করে, টক্সিক পদার্থ অর্থাৎ বিষাক্ত পদার্থ, টক্সিক যে পদার্থগুলো আছে সেগুলোকে কি করে কোষ থেকে বের করে দেয়। কে করে দেয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে দেয়। তোমরা হয়তো বা মাথায় রাখতে পারো, ভাইয়া এতগুলো এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এগুলোকে আমাকে হেল্প করবে কিনা? ভাইয়া অনেক হেল্প করবে। তোমার এটা খতে আসলো, তুমি এগুলো লিখলে তোমাকে 2 মাস দিবে। গতে আসলে তুমি এগুলো লেখার জন্য তুমি এই সামান্য লেখালেখি তুমি 3 পাবা, জীবনেও পাবা না। সো তোমার এই হালকা পাতলা এক্সট্রা জিনিসগুলো লেখা লাগবে, ঠিক আছে। সো যে কাজগুলো বলছি, আমার ভিডিও দরকার হলে পজ দিয়ে দিয়ে জিনিসগুলো তুমি খাতায় নোট ডাউন করে ফেলো। এবং এই জিনিসটা টক্সিক পদার্থ তোমার কি কোষ থেকে বের করে দেয়। কে করে দেয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে দেয়। ঠিক আছে, ইনশাল্লাহ পারবো। ওকে, এবার আসি আমরা আমাদের পরবর্তী পার্টে, সেটা হচ্ছে কোষ গহ্বর। ওই যে আমি দেখালাম না, উদ্ভিদ কোষের মধ্যে কি আছে, বড় একটা মাঝখানে কি আছে, কোষ গহ্বর আছে। কিন্তু প্রাণীতে কি কোষ গহ্বর আছে? প্রাণীতে কিন্তু কোষ গহ্বর থাকে না, থাকলেও এটা খুব ছোট ছোট, ঠিক আছে, খুবই নগণ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে উদ্ভিদের যে ভ্যাকিউল বা হচ্ছে কি কোষ গহ্বর, এটা মেইনলি কি, যেটা হচ্ছে আমরা কি দেখতেছি উদ্ভিদের সাইটোপ্লাজমে, অর্থাৎ কোষের মধ্যে আর কি, আমরা যে ফাঁকা একটা স্থান দেখতেছি তাকে আমরা কি বলতেছি, কোষ গহ্বর বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য হচ্ছে কি আমাদের বৃহৎ কোষ গহ্বরটা। সো এই কোষ গহ্বরের প্রধান কাজ কি, সে কি করে, কোষ রস ধারণ করে। কি ধারণ করবে? কোষ রস ধারণ করবে। অর্থাৎ বলতে পারি এই যে তোমার এটার মধ্যে কি থাকবে, একটা কোষ রস থাকবে। ওই কোষ রসের বিভিন্ন বৈশিষ্ট্য থাকবে। কোষ রস কি হুদায় থাকবে? না, কোষ রসের মধ্যে বিভিন্ন রকম লবণ, যেমন বিভিন্ন রকম অজৈব লবণ, ঠিক আছে, ইনঅর্গানিক, ইংলিশে বললে ইনঅর্গানিক। অর্গানিক মানে জৈব আর ইনঅর্গানিক মানে অজৈব। তো বিভিন্ন ধরনের অজৈব সল্ট বা লবণ থাকে। এছাড়া হচ্ছে কি থাকে, আমিষ থাকে, এখানে হয়তো বা আছে এই যে আমিষ থাকে, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি, এগুলো হচ্ছে মেনলি কোষ রসের মধ্যে জমা থাকে, ঠিক আছে। এছাড়া হচ্ছে কোষ রসের মধ্যে বিভিন্ন রকম কি থাকে, বর্জ্য পদার্থ কিন্তু কি থাকে, জমা থাকে, ঠিক আছে, মাথায় রাখবা। আচ্ছা, তারপর দেখো প্রাণী কোষে নর্মালি কোষ গহ্বর অনুপস্থিত থাকে, যদি থাকে সেটা কি আকারে ছোট হবে। যে কথাগুলো বলতেছি ওগুলো আমি তোমার বইয়ে আছে, বইয়ে বলতে গেলে আরেকটু কম আছে, জিনিসটাকে আমি ইলাবোরেট করে তোমাদের সামনে উপস্থাপন করতেছি, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে পারবো কোষ গহ্বর কি এবং কোষ গহ্বরের মধ্যে কি সঞ্চয় করে, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো এই জিনিসগুলো। এবং আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে কি তোমার এই যে প্রাণী কোষের মধ্যে কোষ গহ্বর থাকে না, এটা আমার জানা লাগবে, ঠিক আছে। আশা করি সবাই জানি এখন, এটা কিন্তু চ্যাপ্টারের শুরুতে আমি তোমাকে বলছিলাম। আচ্ছা, এরপর এই জিনিসটির চিত্রটা যে দিছে, এটা হচ্ছে একটা লাইসোসোমের চিত্র, ঠিক আছে। এখন লাইসোসোম নিয়ে আমরা হালকা পাতলা পড়তে হবে। আমি তোমাকে একটু আগে যখন পড়াইছিলাম মনে ছিল, এই যে গোলজি বস্তুর কাজের মধ্যে পড়াইছিলাম না, গোলজি বস্তুর কাজের মধ্যে ফার্স্ট কাজ কি বলছিলাম, লাইসোসোম সংশ্লেষণ করে, অর্থাৎ লাইসোসোম তৈরি করে, ঠিক আছে। তাহলে লাইসোসোমকে যে কী করে প্যাকেজ করে, অর্থাৎ লাইসোসোমের যে আবরণী দেয়, এই আবরণী দিতে কে হেল্প করে, গোলজি বস্তু হেল্প করে। কে হেল্প করবে? গোলজি বস্তু হেল্প করবে। অর্থাৎ প্রত্যেকটা যে অঙ্গাণু, প্রত্যেকটা অঙ্গাণু বাইরে একটা আবরণী দিতে হয় না, এই যে দেখো একটা আবরণী দিছে না, এই আবরণীটা কে দিবে? গোলজি বস্তু দিবে। এই আবরণী দেওয়া মানে কি, সে হচ্ছে ইনডিরেক্টলি বলতে গেলে সে লাইসোসোমই তৈরি করতেছে, তাই না। আচ্ছা, এখন লাইসোসোম জিনিসটা আমার বুঝতে হবে। এই যেগুলো দেখতেছি বাইরে দেখতেছি কিছু কণার মতো জিনিস, ভিতরে আবার এগুলো দেখতেছি, এগুলো কি, তাই না। আচ্ছা আসি, এগুলো হচ্ছে দেখো লাইসোসোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, ঠিক আছে। তুমি এই সংজ্ঞাটা মাথায় রাখো, এই সংজ্ঞাটা তুমি পরীক্ষায় দিবা। তোমাকে যদি জিজ্ঞাসা করে ভাইয়া লাইসোসোম কাকে বলে, তুমি লিখবা সাইটোপ্লাজমের যে অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যা হাইড্রোলাইটিক, কি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। আধার মানে তো আমরা সবাই জানি, অর্থাৎ সঞ্চয়ক হিসেবে কাজ করে, আধার হিসেবে কাজ করে,
তাকে আমরা কি বলি লাইসোসোম বলি। অর্থাৎ লাইসোসোমের সংজ্ঞা কি দিবা, সাইটোপ্লাজমে যে অঙ্গাণু যা হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে বা হাইড্রোলাইটিক এনজাইমগুলো এখানেই সংরক্ষিত হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলবো লাইসোসোম বলবো, ঠিক আছে। এবং এই হাইড্রোলাইটিক এনজাইম মানে কি জানো, লাইটিক মানে তো আমরা জানি, লাইসিক মানে আসছে কোত্থেকে, লাইসিস থেকে। লাইসিস মানে আমরা সবাই জানি না, লাইসিস মানে ভেঙে ফেলা, ঠিক আছে, কোনো কিছু ধ্বংস করে দেয়া। সো হাইড্রোলাইটিক এনজাইমটা কিন্তু খুবই পাওয়ারফুল। কোষের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু এগুলো প্রবেশ করে তাদেরকে ধ্বংস করবে কে, অবভিয়াসলি লাইসোসোম, ঠিক আছে। সো লাইসোসোমের কাজই কি, জীবাণুর হাত থেকে কোষকে রক্ষা করা। সো এটা হচ্ছে তোমার এখানে প্রথম লাইনটা বলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে তোমার এই যেখানে লেখা আছে লাইসোসোমের মধ্যে যে এনজাইমগুলো সেগুলো জীবাণুকে কি করে হজম করে ফেলে, ঠিক আছে, এবং এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এই সংস্পর্শে এলেও কি হয় না, হজম হয় না, ঠিক আছে। এটা কিন্তু এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, এটা পড়ে ফেলি। দেহের মধ্যে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোসোমের পর্দা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন এর আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কখনো পুরো কোষটি মারা যায়। কিছু এক্সট্রা জিনিস আবার আমরা পড়া শুরু করে আসো। এইখান থেকে কিন্তু তেমন কিছু বোঝা যাচ্ছে না, তাই না, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমি তোমাকে কি বলছি, লাইসোসোমের সঙ্গে কি বলছি, মানে সাইটোপ্লাজমে যে অঙ্গাণু বিভিন্ন রকম হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, তাই না, মানে হাইড্রোলাইটিক এনজাইমের সঞ্চয়ক হিসেবে কাজ করে। তাইলে এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো কি, যেগুলো হচ্ছে আমার কি করে, এই যে জীবাণুগুলোকে মেরে ফেলে, অর্থাৎ এর কাজে কি করে, ধ্বংস করে দেয়, তাই না। আচ্ছা, তো তুমি এখন আমাকে কোয়েশ্চেন করতে পারো, ভাইয়া এই যে ওরা তো ধ্বংস করতেছে, তাহলে এরা কি নিজেদের জন্য নিজেরা ক্ষতিকারক না? অর্থাৎ এরা যেহেতু কোষে আছে, এরা কোষকেও তো কি করে ফেলতে পারে, কোনো একটা কারণে মেরে ফেলতে পারে, তাই না, এটা তো জিজ্ঞাসা করতে পারো, তাই না। আচ্ছা, সো এটা থেকে বাঁচতে ওরা কি করে জানো, ওদের হচ্ছে যে হাইড্রোলাইটিক এনজাইম আছে না, তার বাইরে কি আছে, আবরণ আছে। এই যে বললাম না, গোলজি বস্তু যে আবরণটা তৈরি করে দিছে ওইটাই। সো আবরণ থাকার কারণে তাদের কি হয় না, হাইড্রোলাইটিক এনজাইমগুলো তাদের কোষ থেকে অর্থাৎ লাইসোসোম থেকে কি হয় না, বের হয় না। কারণ লাইসোসোম থেকে বের হওয়া মানে কি, সে আশেপাশে যা কিছু আছে সবগুলোকে কি করবে, ধ্বংস করে দিবে, ঠিক আছে, কথাটা বুঝতে পারছি। যখনই তার কি লাগবে, জীবাণু আসছে, মানে কোষের ভিতরে এই যে তোমার শরীরের ভিতরে জীবাণু প্রবেশ করছে, তখনই লাইসোসোম কি করে, নিজেকে রিলিজ করে। কিন্তু কোনো কাজ ছাড়া হুদাই সে কি করবে না, রিলিজ করবে না, কারণ করলে কি আশেপাশের অঙ্গ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু সবসময় কি সে এটা নিজেকে মেনটেন করতে পারবে, পারবে না। কখন পারবে না, দেহের মধ্যে যদি অক্সিজেনের অভাব ঘটে, ঠিক আছে, কিংবা কোনো দেহের মধ্যে বিষক্রিয়া ঘটলে, বুঝতে পারছি। সো অক্সিজেনের অভাব কিংবা বিষক্রিয়া ঘটলে তখন হয়টা কি, লাইসোসোমের যে আবরণী আছে না, ওই আবরণীটা কি হয়, ফুটা ফুটা হয়ে যায়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে কী হয়, হাইড্রোলাইটিক এনজাইমগুলো বের হয়ে যায় এবং বের হয়ে আশেপাশের যে কোষীয় যে অঙ্গাণু আছে, যেমন আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, গোলজি বস্তু আছে, এগুলোকে ধ্বংস করে দেয়। মাঝে মধ্যে হয়টা কি, এরকম ধ্বংস করতে করতে পুরো কোষটাকে ধ্বংস করে ফেলে, বুঝতে পারছি, মানে লাইসোসোম এনজাইমগুলো রিলিজ হয়ে পুরো কোষটাকে কি করে ওরা নষ্ট করে ফেলে। এই জিনিসটা একটা নাম আছে, সেটা হচ্ছে অটোলাইসিস। অটো মানে তো জানি নিজে নিজে, আর লাইসিস মানে তো বলছিলাম বিনষ্ট করে ফেলা। যখন পুরো কোষটাকে তারা কি করে ফেলে, বিনষ্ট করে ফেলে, তখন তারকে আমরা কি বলি, অটোলাইসিস বলি। এই যেখানে লাস্টের লাইনটা হচ্ছে কি, কখনো কখনো পুরো কোষটি মারা যায়, যেটাকে আমরা কি বলি, অটোলাইসিস বলি, ঠিক আছে। তো তোমাকে অটোলাইসিস কাকে বললে তুমি পারবা না, পারবা, আচ্ছা আশা করি পারবা। এবং এই যে তোমার লাইসোসোমের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কি আছে, নিকনেম আছে, মানে অন্য নামে আমরা লাইসোসোমকে ডাকতে পারি, সেটা হচ্ছে কি জানো, আত্মঘাতী থলিকা। একটা ইন্টারেস্টিং নাম কিন্তু এটা, আত্মঘাতী থলিকা, বা ইংলিশে বললে সুইসাইডাল স্কোয়াড। আশা করি মোটামুটি বুঝতে পারছি, তাই না, অনেকে হয়তো বুঝে গেছে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড লাইসোসোমকে কেন বলতেছি, তাই না। আচ্ছা, এটা জিজ্ঞাসা করলে আশা করি তোমরা পারবা। সেটা হচ্ছে এই যে তোমাকে বললাম না, আত্মঘাতী থলিকা মানে কি, দেখো না যারা হচ্ছে কি করে সুইসাইডাল তোমার অ্যাটেম্প করে, বোম প্ল্যান করে, মানে ওই যে জিহাদিরা দেখো না কি করে, নিজেদের গায়ে কি রাখে, বোম প্ল্যান করে কোনো একটা ধরো মসজিদের ভিতরে প্রবেশ করে, তারপর ও নিজেও ফুটে যায়, আশেপাশে যত মানুষ আছে সবগুলোকে কি করে ফেলে, মেরে ফেলে। একজ্যাক্ট এই জিনিসটা এটাই, যখন হচ্ছে অক্সিজেনের অভাব ঘটতেছে কিংবা কোনো একটা কারণে বা বিষক্রিয়া হইলো, তখন কি লাইসোসোমের যে পর্দাটা ফেটে যাচ্ছে, তখন সে লাইসোসোম নিজেও ধ্বংস হচ্ছে, তার আশেপাশে যারা আছে সবাইকেও সে কি করে ফেলতেছে, মেরে ফেলতেছে। এই জিনিসটার কারণেই লাইসোসোমের আরেকটা নাম কি, আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। বুঝছি না ভাইয়া, অনেক কিছু আমি এক্সট্রা বললাম, এইগুলো যেগুলো আমি খুবই ইম্পর্টেন্ট, যেগুলো লাগবে, যেগুলো একদমই লাগবে, ওগুলো তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে, বই ছাড়া যেগুলো তোমার একদমই জানা দরকার এগুলো আমি তোমাকে পড়াচ্ছি। তো তুমি এটা ভাবিও না, আমি তোমাকে অনেক এক্সট্রা জিনিস পড়াচ্ছি এতক্ষণ ধরে। ভাই যা আমরা পড়ে আসলাম, এই যে প্লাস্টিড, গোলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, এই যে লাইসোসোম, তাই না, সবগুলো কিন্তু কি ঝিল্লিবদ্ধ আবরণী, ঠিক আছে, অর্থাৎ তাদের মধ্যে কি আছে, ঝিল্লি আছে। দেখো আমি যাই কিছু পড়াচ্ছি সবার বাইরে কি ছিল, লেয়ার ছিল, তাই না, অর্থাৎ তাদের বাইরে সবার বাইরে কি ছিল,
ছিল? আবরণী ছিল। এখন আমরা পড়বো ঝিল্লিবিহীন, ঠিক আছে, অর্থাৎ যাদের মধ্যে কি নাই, বাইরে আবরণী নাই। সো প্রথমটা হচ্ছে কি কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটন, ঠিক আছে। এটা কিন্তু আমি তোমাকে চিত্র দিয়ে দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো, এখন আমরা পড়বো হচ্ছে আমাদের সাইটোস্কেলিটন কিংবা কোষ কঙ্কাল। আচ্ছা ভাই, এখন কোষ কঙ্কাল মানে কি? একদম সিম্পলি আমি যদি তোমাকে বলি, সাপোজ ভাই আমার এটা একটা হচ্ছে আমার বডি, তাই না? এই বডিটার যে একটা নির্দিষ্ট আমার একটা শেপ দেওয়া আছে, লাইক আমার হাতের একটা নির্দিষ্ট শেপ আছে, আমার মস্তিষ্কের একটা নির্দিষ্ট শেপ আছে, তাই না? অথবা ধরো আমার হচ্ছে চেস্টের একটা নির্দিষ্ট শেপ আছে, তাই না? সো আমার পুরো বডির একটা নির্দিষ্ট শেপকে দান করছে কঙ্কাল তন্ত্র, তাই না? বিভিন্ন রকম কঙ্কাল আছে, তাদের বিভিন্ন শেপ অনুযায়ী আমার বডির শেপটা হয়েছে। সো এরকম এক্সাক্ট কোষের ক্ষেত্রেও তোমার বিভিন্ন রকম কি আছে, কঙ্কাল আছে, বিভিন্ন রকম না, 3 রকম, ঠিক আছে। আচ্ছা, সো এখানে তোমার যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে, আমি তোমাকে চিত্রটা দেখালে তোমরা ইজিলি বুঝতে পারবা। এই জিনিসটা মানে মার্ক করা তোমার বই অ্যাকচুয়ালি ছিল না, একদম শুরুতে হয়তো বা আছে। এটা আমি তোমাকে একটু বের করে দেখাই। এই যে চিত্রটা দেখো তোমরা, এখানে ভাইয়া তোমাকে একটা জিনিস আমি এঁকে দিয়েছিলাম, মনে আছে? এই জায়গাটা, এইখানে, এই যে এখানে দাগগুলো, আমি তোমাকে বলছিলাম এগুলো কি মাইক্রোটিভিউলস, তাই না? ওই মাইক্রোটিভিউলস বলার সময় তখন বলছিলাম না এগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়, কোষ কঙ্কাল বলা হয়, এরকম একটা তোমাকে কথা বলছিলাম, তাই না? ওই জিনিসটা বেসিক্যালি এখানে আমরা পড়বো। তাহলে দেখো, এই যে কোষ কঙ্কালটা, এটা বেসিক্যালি কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে আছে এবং কোষটাকে একটা নির্দিষ্ট শেপ দিতে সাহায্য করছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে তোমার কোষ কঙ্কাল, তাহলে কোষটাকে কি করতেছে বলতে গেলে ধরে রাখতেছে। এই কোষ কঙ্কালটার বিভিন্ন রকম টাইপ আছে, যেমন ধরো অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউল ইত্যাদি বিভিন্ন রকম, এগুলো হচ্ছে বিভিন্ন রকম প্রোটিন কিন্তু, ঠিক আছে। যেমন আমাদের বলা হয় যে পেশি কোষ আছে না, আমাদের যে ধরো পেশি কোষ, ওই পেশি কোষের একক কিন্তু কি জানো, অ্যাক্টিন এবং মায়োসিন, এই দুইটা প্রোটিন, বুঝতে পারছি? অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন, এই দুইটা প্রোটিন মিলে কিন্তু আমাদের যত রকম, এই যে ধরো আমরা গরুর মাংস যখন খাই, দেখুন আমাদের দাঁতের মধ্যে একটা ফাইবারের মতো লেগে যায় গরুর মাংস, ওইটা মেইনলি যে ফাইবারটা তৈরি হয়, এটা বেসিক্যালি কোন প্রোটিন দিয়ে তৈরি হয়? অ্যাক্টিন প্রোটিন, আর একটা হচ্ছে কি মায়োসিন প্রোটিন দিয়ে। এছাড়াও একটা প্রোটিন আছে টিউবিউলিন, ঠিক আছে। এই 3টা প্রোটিন দিয়ে মেইনলি কি হয়, বিভিন্ন রকম তন্তু বা এই যে বললাম ফাইবারগুলো নির্মিত হয়, যেগুলোকে আমরা বেসিক্যালি কি বলতেছি, কোষ কঙ্কাল বলতেছি, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এই কোষ কঙ্কালটা হচ্ছে 3 টাইপের আছে, বুঝতে পারছি? অর্থাৎ প্রত্যেক যে জিনিসের টাইপ আছে না, এটা হচ্ছে 3 টাইপের আছে। একটা হচ্ছে মাইক্রোটিভিউলস, ঠিক আছে, তারপর হচ্ছে মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, বুঝতে পারছি? এখন এই বই মানে তোমার এসএসসি লেভেলে এগুলো কাজ আলাদা করে পড়া লাগবে না, ঠিক আছে। বাট প্রত্যেকটা আলাদা করে কাজ যদি আমি 2-3টা তোমাকে বলি, কোষ কঙ্কাল কী কাজ করে, এই যে এগুলা কোষকে হচ্ছে ধরে রাখে, কোষকে একটা নির্দিষ্ট আকার প্রদান করে, তারপর হচ্ছে কি একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ রক্ষা করতে হালকা পাতলা সাহায্য করে, ঠিক আছে। কিন্তু একটা বড় একটা সাহায্য করে, সেটা হচ্ছে যেটা আমি তোমাকে এখানে লিখে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি প্রত্যেকটা জিনিসে কিন্তু কয়েকটা এক্সট্রা কাজ তোমাকে বলতেছি, সেটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। এটা কিন্তু খুবই একটা ভাইটাল জিনিস, মানে এই যে তোমার কোষ কঙ্কালগুলা কোষ বিভাজনে কিন্তু একটা বিরাট একটা হেল্প করে, বুঝতে পারছি? এইটা যখন আমরা কোষ বিভাজনে যখন পড়বো না, তখন তোমরা দেখবা এই যে মাইক্রোটিউবিউলগুলো হচ্ছে 2টা কোষকে 2 দিকে টেনে একটা থেকে 2টা কোষে পরিণত করে ফেলে, বুঝতে পারছি? আচ্ছা, এটা সম্পর্কে তোমরা আরেকটু পড়বা, সমস্যা নাই। আচ্ছা, এবার আসি রাইবোজোমে। রাইবোজোম সম্পর্কে অনেক কথা বলে ফেলছে, তাই না ভাইয়া? সো রাইবোজোমটা কি ছিল মনে আছে? রাইবোজোম ছিল হচ্ছে কি, ওই যে দেখো, প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে এরা পাওয়া যায়, এবং আদি এবং প্রকৃত 2 ধরনের কোষে কিন্তু কি রাইবোজোম পাওয়া যায়, তাই না? এই জন্য রাইবোজোমের একটা নাম আছে, কি জানো? রাইবোজোমকে তোমার কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। এই যে ভাই, এগুলো আমি এক্সট্রা জিনিসগুলো লিখতেছি না, এগুলো মনে রাখবা, সবগুলা কি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, কিংবা এগুলো সৃজনশীলে ক্ষত আসতে পারে। রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়? কেন ভাইয়া? বিকজ রাইবোজোম আদি কোষেও পাওয়া যাচ্ছে এবং প্রকৃত কোষে পাওয়া যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে রাইবোজোমের একটা উদ্দেশ্য কি? রাইবোজোম হচ্ছে একটা কি ঝিল্লিবিহীন একটা অঙ্গাণু, তাই না? রাইবোজোমের কিন্তু বাইরে কোনো ঝিল্লি থাকে না, এবং এই রাইবোজোমটা সম্পর্কে আমি অলরেডি তোমাকে বলে ফেলছি। এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছি না, অমসৃণ কেন বলছিলাম? কারণ তার গায়ে রাইবোজোম আছে, কিংবা রাইবোজোম হচ্ছে কি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো রাইবোজোমের সংজ্ঞা কাকে বলবা? অর্থাৎ তোমাকে যখন রাইবোজোম কি জিজ্ঞেস করবে, তুমি একটা সংজ্ঞা দিবা না, ডেফিনেশন দিবে, ওইটা কি দিবা? দেখো, এটা আমি লিখে দিচ্ছি, দেখো, অথবা তুমি আমার সাথে সাথে জিনিসটা লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান, সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান কিংবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে যে দানাদার কণায়, এটা তোমার রাইবোজোমটা হচ্ছে একটা দানাদার কণা,
যে দানাদার কণায় ফাইনালি তুমি লিখে ফেলো প্রোটিন সংশ্লেষণ করে তাকে আমরা কি বলবো রাইবোজোম বলবো আবার বলতেছি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান কিংবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে বা ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ করে তাকে আমরা কি বলবো রাইবোজোম বলবো ঠিক আছে ভাইয়া রাইবোজোমের সংখ্যা সবাই পারবা ইনশাআল্লাহ পারবা তাহলে এই রাইবোজোমগুলো মেইনলি কি তৈরি করে তাহলে তোমার ওরা হচ্ছে তোমার বিভিন্ন রকম প্রোটিনের একক কি অ্যামাইনো অ্যাসিড না অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটার সাথে একটা লাগায় তারা হচ্ছে একটা পলিপেপটাইড চেইন তৈরি করে ঠিক আছে ওই পলিপেপটাইড একটা চেইন মানে হচ্ছে কি এক একটা প্রোটিন সো অ্যামাইনো অ্যাসিড এই যে তোমার রাইবোজোমের কাজ কি তাহলে আলটিমেটলি প্রোটিন সংশ্লেষণ করা ঠিক আছে ভাইয়া একটু পারলে হবে আচ্ছা এবং রাইবোজোমের কিন্তু আরও কিছু কাজ আছে যেমন ধরো এই যে দেখো এছাড়া রাইবোজোম এই যেখানে বই আছে তোমার এছাড়া রাইবোজোম কিছু প্রয়োজনীয় উৎসেচক বা এনজাইম সরবরাহ করে ওই এনজাইমগুলো কি করে প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয় প্রাণ রাসায়নিক মানে আমরা জানি প্রাণ রাসায়নিক মানে হচ্ছে আমাদের ফিজিওকেমিক্যাল ঠিক আছে ফিজিওকেমিক্যাল কিছু বিক্রিয়া আছে আমাদের বডিতে যত বিক্রিয়া হয় সবগুলো বেসিক্যালি হচ্ছে ফিজিওকেমিক্যাল বিক্রিয়া সো ওইসব বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয় সেকে আমরা জানি এনজাইম বাড়ায় দেয় ওই এনজাইমগুলো সরবরাহ করবে কে রাইবোজোম সরবরাহ করবে ঠিক আছে কিছু কিছু তাহলে ভাই পারবো না আমরা রাইবোজোম সম্পর্কে মোটামুটি আমরা জানছি ঠিক আছে যতটুকু জানতে হবে ততটুকু জানছি আমরা এর থেকে বেশি আমার জানা লাগবে না আচ্ছা আচ্ছা আসে এবারে সেন্ট্রোজোম সেন্ট্রোজোম এটাও কিন্তু একটা কি ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এখন আমরা কি পড়তেছি ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আচ্ছা তাহলে আমি সেন্ট্রোজোম বলতেছি না সেন্ট্রোজোম হচ্ছে তোমার কই পাওয়া যায় বেসিক্যালি প্রাণী কোষে পাওয়া যায় এটা কিন্তু আছে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এই যে দেখো প্রাণী কোষের বৈশিষ্ট্য হচ্ছে কি সেন্ট্রোজোম ঠিক আছে বেসিক্যালি কোথায় পাওয়া যাবে প্রাণী কোষে পাওয়া যাবে আচ্ছা সো এই প্রাণী কোষের দেখো নিউক্লিয়াসে এই সংজ্ঞাটা লাগবে প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায় যাদেরকে আমরা কি বলি সেন্ট্রিওল বলি ওই সেন্ট্রিওল এবং তার পাশে যে তরলগুলো আছে তাকে আমরা কি বলবো সেন্ট্রোস্ফিয়ার বলবো এই যে দেখো গাঢ় যে তরল তাকে আমরা কি বলি সেন্ট্রোস্ফিয়ার বলবো এবং সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল দুইটাকে একসাথে মিলে আমরা কি বলি সেন্ট্রিওল বলি ঠিক আছে হয়তো অনেকে বোঝা নাই আমি আবার বলতেছি কোনো সমস্যা নাই ঠিক আছে আচ্ছা এই যে চিত্র আছে এখানে এই চিত্রটা মাস্ট লাগবে এখানে আমরা যেটা দেখতেছি এটা কিন্তু কোনো আবরণী না মাথায় রাখবে ঠিক আছে কারণ আমরা জানি সেন্ট্রোজোম একটা আবরণীবিহীন অঙ্গাণু আচ্ছা তাহলে এই জায়গাটাতে দেখো এখানে আমরা হলুদ কালার কিছু তরল দেখতেছি না ওই তরলগুলোর নাম কি সেন্ট্রোস্ফিয়ার অর্থাৎ এই যে টোটাল জিনিসটাকে আমরা কি বলবো এই পুরো জিনিসটাকে আমরা বলবো সেন্ট্রোজোম এটা দুইটা ভাগে ডিভাইডেড এই যে তরলগুলোকে আমরা কি বলবো সেন্ট্রোস্ফিয়ার এবং এখানে যেটা আমরা কি নলাকার একটা কি অঙ্গ দেখতেছি না এই নলাকার এই দুইটা নলাকার অঙ্গ দেখতেছেন অঙ্গের মতো এই জিনিসটাকে আমরা কি বলবো সেন্ট্রিওল ঠিক আছে কি বলবো সেন্ট্রিওল ঠিক আছে ভাইয়া এবং টোটাল জিনিসটাকে আমরা কি বলবো সেন্ট্রোজোম বলবো এখন ভাই এটার আমাদের শরীরের মধ্যে এটার ভূমিকা কি সেটা হচ্ছে সবচেয়ে বেশি হেল্প করে কিসে কোষ বিভাজনে কিসে হেল্প করে কোষ বিভাজনে ঠিক আছে কোষ বিভাজনে হেল্প করে এবং এরা কোষ বিভাজনে কিভাবে হেল্প করে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা তাই না এরা কোষ বিভাজনে স্পিন্ডল তন্তু তৈরি করে এই লেখাটা লিখে নাও ইংলিশে লিখলেও ভালো হয় স্পিন্ডল ফাইবার বা বাংলায় বললে স্পিন্ডল তন্তু স্পিন্ডল ফাইবার তৈরি করে কারা সেন্ট্রোজোম ঠিক আছে এবং স্পিন্ডল ফাইবারটা আমি তোমাকে বুঝাই অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে ফাইবার তো আমরা বুঝতেছি তাই না এটা হচ্ছে আমি যদি তোমাকে বলি সাপোজ ধরো এখানে একটা কোষ ঠিক আছে সাপোজ এটা একটা কোষ আর একটা কোষ ধরে এটা ঠিক আছে এবং এই দুইটা কোষ চাচ্ছে তারা পরস্পর থেকে পৃথক হওয়ার জন্য সো এই স্পিন্ডল তন্তুগুলো হচ্ছে অনেকটা এরকম করে বিস্তৃত থাকে এরকম করে বিস্তৃত থাকে এবং এই স্পিন্ডল তন্তুগুলো কি করে জানো তোমার দুইটা কোষকে দুই দিক দিয়ে টানে যার কারণে তারা আলটিমেটলি কি হয় একজন আরেকজন থেকে আলাদা হয়ে যায় ঠিক আছে বুঝতে পারছি তাহলে সেন্ট্রোজোমের কাজ বুঝতে পারছি না আর ওইদিকে মাইক্রোটিউবুল কি কাজ করতেছিল মাইক্রোটিউবুল হচ্ছে তোমাদের ওই প্রাণী কোষের মধ্যে স্টার রে তৈরি করে এটা এখন বোঝার দরকার নেই জাস্ট এটা মাথায় রাখবা এরা কি স্টার রে তৈরি করতেছে এবং আরেকটা কাজ আছে এই যে তোমার মাইক্রোটিউবুলটা বেসিক্যালি সেন্ট্রোজোমের সাথে একসাথে মিলে কোষ বিভাজনে হেল্প করে ঠিক আছে একটু মাথায় রাখবে তাইলে হবে এবং সেন্ট্রোজোমে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তারা হচ্ছে ফ্লাজেলা তৈরি করে কি তৈরি করে ফ্লাজেলা তৈরি করে ওই যে ব্যাকটেরিয়ার মনে আছে প্রথম চ্যাপ্টারে যখন আমরা ব্যাকটেরিয়া পড়েছিলাম তোমরা হয়তো বা ব্যাকটেরিয়ার চিত্রটা অনেকে এখনো মনে রাখছো আমি তোমাকে বলি ব্যাকটেরিয়া হচ্ছে এরকম করে একটা ব্যাকটেরিয়া আঁকাইছিলাম না ভাইয়া এরকম করে পিছনে এরকম মনে আছে আচ্ছা ধরে নিলাম এটা একটা ব্যাকটেরিয়া এই যে পিছনের কতগুলো লেজের মতো অংশ দেখতেছি না এগুলাকে বলা হচ্ছে ফ্লাজেলা এই ফ্লাজেলা তাহলে কিসে হেল্প করবে ফ্লাজেলা হচ্ছে চলাচলে হেল্প করে ঠিক আছে কোনো একটা তোমার এই আণুবীক্ষণিক একটা জীবের চলাচলে হেল্প করে কারা ফ্লাজেলা সো ওই ফ্লাজেলাটা তৈরি করে কে সেন্ট্রোজোম তৈরি করে তাহলে এটা তো তোমার চলাচলে হেল্প করতেছে বাট কোষের তো এরকম কোনো কাজ নাই ফ্লাজেলা তাই না কোষের ক্ষেত্রে কি কাজ করে জানো এগুলো হচ্ছে তোমার কি নড়াচড়া করে এরকম করে নড়াচড়া করে সো নড়াচড়া করার কারণে কোনো একটা জিনিস ইজিলি কি মিশে যায় কিংবা পরিপাকে সাহায্য করে বুঝতে পারছি এগুলো হচ্ছে ফ্লাজেলার কাজ
ঠিক আছে, তুমি জাস্ট মাথায় রাখবা ফ্লাজেলা কি, তাহলে তোমার জন্য হবে। এখন আমরা আসি আমাদের মেইন নিউক্লিয়াসে, তাই না? নিউক্লিয়াসের মোটামুটি এই চিত্রটা সবাই প্র্যাকটিস করবা, ঠিক আছে? এই যে নিউক্লিয়াসের চিত্রটা আমি পুরোপুরি বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। একটা নিউক্লিয়াসের মধ্যে আমরা কি দেখতেছি, যদি আমি বলি 4টা অংশ আছে, আর যদি একদমই স্পেসিফিক্যালি বলি তাহলে 5টা অংশ আছে, তাই না? আচ্ছা, ওই একটা নিউক্লিয়ার রন্ধ্র, এটা একটা এক্সট্রা জিনিস। তাহলে ধরো এটা আমি কি আঁকলাম, নিউক্লিয়ার, এই যে এগুলো হচ্ছে নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্দার মাঝখানে দেখবা, পর্দাটা তুমি মানে একদম ইনভেরিয়েবলি পুরো এঁকে দিবা না, দেখবে এখানে মাঝখানে কিছু পর পর ফাঁক আছে। এই ফাঁকটাকে আমরা কি বলি, নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে তো জানি পোর বা ছিদ্র, ঠিক আছে? এই যেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র বা পোর, এবং এই পোরের দৈর্ঘ্য, এই পোরের তোমার ব্যাস কত জানো, 9 ন্যানোমিটার। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা একটু মুখস্থ করো। এই পোরের একটা ব্যাস আছে না, এটা হচ্ছে 9 ন্যানোমিটার, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেখানে একটা অধিক ঘন একটা অঞ্চল দেখতেছি না, এই অধিক ঘন অঞ্চলটাকে আমরা কি বলি, নিউক্লিওলাস, তাই না? নিউক্লিওলাস। এবং এখানে যেগুলো কুণ্ডলী পাকানো অনেক দেখতেছি, এগুলোকে আমরা কি বলি, নিউক্লিয়ার রেটিকুলাম। কি বলি, নিউক্লিয়ার রেটিকুলাম। এই রেটিকুলাম মানে কি, তন্তু মিন করে, ঠিক আছে? আচ্ছা, সো এটা আমরা টোটাল আমরা কি বলছি, নিউক্লিয়াসের গঠন বলছি। এখন নিউক্লিয়াসে আমরা দুইটা জিনিস পড়বো, খুব ইন্টারেস্টিং দুইটা জিনিস। এই যে টোটাল যে নিউক্লিয়াস, এটা আবিষ্কার করছে কত সালে, 1831 সালে। কোথায় আবিষ্কার করছে, এটা হচ্ছে তোমার অর্কিড গাছ, সবাই দেখছি না? অর্কিড অনেক সুন্দর কিন্তু একটা ফুলের মতো গাছ, যেটা হচ্ছে মেইনলি সৌন্দর্য বর্ধনের জন্য ইউজ করা হয়। এই অর্কিডের পত্রকোষে, তাইলে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে কোথায়, অর্কিড পত্রকোষে, ঠিক আছে? আচ্ছা, এবং এইটা দেখো, এটা কত সালে আবিষ্কার করা হয়েছে, 1831 সালে, ঠিক আছে? আচ্ছা, এখন নিউক্লিয়াস আবিষ্কার করছে 1831 সালে, কিন্তু নিউক্লিওলাস, এই যে এটা নিউক্লিওলাস আবিষ্কার করছে 1781 সালে, ঠিক আছে? কথা বুঝতে পারছো? খুবই একটা মজার জিনিস না? 1781 সালে বিজ্ঞানী ফন্টানা, নাম হচ্ছে কি, বিজ্ঞানী ফন্টানা, উনি হচ্ছে নিউক্লিওলাস আবিষ্কার করছে। মজার জিনিস দেখো, এই দেখো নিউক্লিয়াসের ভিতরে যে জিনিসটা, এটা নিউক্লিয়াসের আগে আবিষ্কার হয়ে গেছে, তাই না? কেন? এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না? কেন? কারণ এই যে হচ্ছে খুবই একটা ঘন অঞ্চল, এটার পিগমেন্টেশনটা অনেক বেশি, যার কারণে তোমার অণুবীক্ষণ যন্ত্রে এটা আগে দেখা গেছিল, ঠিক আছে? পরবর্তীতে এগুলো আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে ভাই? বুঝতে পারছি? এই যে তুমি সালগুলো একটু মনে রাখো, তাহলে তোমার জন্য হবে। এবার আমরা আসি নিউক্লিয়াস নিয়ে একটু টোটাল একটা মানে আলোচনা করতে হবে, বিকজ নিউক্লিয়াসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন নিউক্লিয়াস কাকে বলা হয়, এটা তোমার লাগবে। এটা হচ্ছে তুমি চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবা ক এর জন্য, ঠিক আছে? আচ্ছা, কারণ কি নিউক্লিয়াস কি বহন করে, নিউক্লিয়াস ক্রোমোজোম বহন করে, তাই না? আমরা তো জানি এই যে নিউক্লিয়ার রেটিকুলামগুলা, এগুলা ক্রোমাটিন জালিকা, ওই ক্রোমাটিন জালিকা থেকে কি হবে, ক্রোমোজোম হবে। ক্রোমোজোম থেকে একটা অংশ আমরা ডিএনএ নিব, ডিএনএ মানে কি, জিন, ঠিক আছে? এবং জিনে আমাদের কি করতেছে, বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই নিউক্লিয়াসটা হচ্ছে তোমার কিছু কিছু জায়গায় নিউক্লিয়াস থাকে না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে উদ্ভিদ কোষের মধ্যে সিফ কোষ, তাই না? উদ্ভিদ কোষের মধ্যে ফ্লোয়েম বাহিকা আছে, জাইলেম বাহিকা, একটা কি আছে, ফ্লোয়েম বাহিকা। এগুলো এই চ্যাপ্টারের লাস্টের পার্টে পড়াবো, ঠিক আছে? সো এই সিফ কোষ আর একটা কি, লোহিত রক্তকণিকা। এই দুইটার ক্ষেত্রে কি থাকে না, লোহিত রক্তকণিকা, নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? সিফ কোষ এবং লোহিত রক্তকণিকা কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। পারবো? আচ্ছা, এবং এই নিউক্লিয়াসে কি থাকে, বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। এটি কোষে সংঘটিত বিপাকীয় কার্যাবলী সহ সকল ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এবং এই কারণে তোমার একটা কোয়েশ্চেন আসবে, কেন নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকা বলা হয়? পারবা? কেন নিউক্লিয়াসকে কোষের কেন্দ্রিকা বলা হয়, কেন? ঠিক আছে, এটা পারতে হবে, ঠিক আছে? পারবা না, বিকজ এটা সব রকম কার্যাবলী কিন্তু নিউক্লিয়াসই নিয়ন্ত্রণ করে, এই জন্য। এবং নিউক্লিয়াসের মধ্যে বংশগতি সকল বৈশিষ্ট্য নিহিত থাকে, এই জন্য। আচ্ছা, এবার আমরা আসি প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়ি। ফার্স্ট হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা রেটিকুলাম। এটা জাস্ট তুমি পুরোটা পড়ে নিবা। যতগুলো ঝিল্লি আছে মাথায় রাখবা, সবগুলো কি দিয়ে তৈরি, লিপিড এবং প্রোটিনের সমন্বয়, ঠিক আছে? হয়তো বা লিপোপ্রোটিন হতে পারে, হয়তো বা ফসফোলিপিড হতে পারে, ঠিক আছে? বাট দুইটাই দেখো, ঝিল্লি লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এবং এই ঝিল্লির মাঝখানে, এই দেখো ঝিল্লির মাঝখানে কিছু কিছু কি থাকে, ছিদ্র থাকে, যাকে আমরা কি বলতেছি, নিউক্লিয়ার রন্ধ্র বলতেছি। এবং এই ছিদ্রের ভিতর দিয়ে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কি করে, অবভিয়াসলি জিনিস চলাচল করার জন্য তো ছিদ্রটা আছে, তাই না? বিভিন্ন জিনিস, যেমন হচ্ছে আমি যদি তোমাকে একটা উদাহরণ দিই, তোমার এটা হয়তো বা তোমরা অনেকে বুঝবা না। এই যে তোমার কোষের মধ্যে কিছু প্রক্রিয়া হয়, যেমন ধরো রেপ্লিকেশন, আমরা জানি ডিএনএ রেপ্লিকেশন। এছাড়াও আরও দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, একটা হচ্ছে ট্রান্সলেশন। সো এই ট্রান্সক্রিপশনটা হয় হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, কিন্তু ট্রান্সক্রিপশনের পরে যখন ট্রান্সলেশন প্রক্রিয়া হবে, অর্থাৎ আমাদের তোমার এমআরএনএ থেকে, অর্থাৎ আরএনএ থেকে প্রোটিন তৈরি করা। সো আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি করতে হবে, প্রোটিনকে তৈরি করে, আমরা বলছিলাম না, রাইবোজোম প্রোটিন তৈরি করে। কিন্তু এই জিনিসটা কই আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে। তাইলে ওই জিনিসটাকে নিউক্লিয়াস থেকে বের হয়ে রাইবোজোমে যাওয়া লাগবে না? সো এই যে বের হওয়ার জন্য কাকে লাগবে, নিউক্লিয়ার রন্ধ্র লাগবে, অর্থাৎ নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে জিনিসটা বের হবে, ঠিক আছে? একটু বুঝতে পারছি। ওই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এখন বুঝে লাগবে না, এগুলো তোমার হায়ার সেকেন্ডারির পড়া, ঠিক আছে ভাইয়া? আচ্ছা,
তাহলে নিউক্লিয়ার ঝিল্লি মেইনলি কি করবে, নর্মাল সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়ার যে বস্তুগুলোকে এগুলোকে কি রাখবে, পৃথক করে রাখবে, ঠিক আছে ওকে। এবং বিভিন্ন বস্তুর চলাচলগুলোকে নিয়ন্ত্রণ করবে, এগুলোতে কার কাছ থাকে, কোনো একটা ঝিল্লির কাছ থাকে। আচ্ছা এবার আসি নিউক্লিওপ্লাজম, অর্থাৎ আমরা নিউক্লিয়াসের মধ্যে যে জেলির মতো বস্তুটাকে দেখতেছি, ম্যাট্রিক্সটাকে দেখতেছি, তাকে আমরা কি বলতেছি, নিউক্লিওপ্লাজম বলতেছি। আচ্ছা তাহলে দেখো এটার একটা নাম আছে কি, কেন্দ্রিকা রস, অর্থাৎ আমরা নিউক্লিয়াসকে কেন্দ্রিকা বলছি না, সো এটাকে আমরা কি বলবো, কেন্দ্রিকার রসটা। আচ্ছা দেখো নিউক্লিওপ্লাজমে কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, উৎসেচক বা এনজাইম থাকে এবং কতিপয় খনিজ লবণ থাকে। আচ্ছা এখানে কতিপয় খনিজ লবণের মধ্যে তুমি একটা জিনিস লিখে রাখতে পারো, কতিপয় খনিজ লবণের মধ্যে নরমালি হচ্ছে ম্যাগনেসিয়াম থাকে, আয়রন থাকে, ঠিক আছে, এটা একটু লিখে রাখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে, ম্যাগনেসিয়াম এবং আয়রন এগুলো বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা খনিজ লবণ আর কি। তারপর আসি নিউক্লিওলাস। আচ্ছা এই দেখো নিউক্লিওপ্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার যে বস্তু তাকে আমরা কি বলতেছি, নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু বলতেছি, অর্থাৎ কেন্দ্রিকার মধ্যে যে অণু তাকে আমরা কি বলবো, কেন্দ্রিকাণু বলবো, ঠিক আছে। আচ্ছা ক্রোমোজোমের রং অগ্রাহ্য অংশের সাথে এরা কি থাকে, লেগে থাকে, এরা আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয়, এরা রাইবোজোম সংশ্লেষণ করে, খুবই গুরুত্বপূর্ণ, কি দিয়ে তৈরি হয়, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয়, কারা, নিউক্লিওলাস, ঠিক আছে। এবং এরা হচ্ছে কি সংশ্লেষণ করে, রাইবোজোম তৈরি করে, ঠিক আছে, এরা কি তৈরি করে, রাইবোজোম তৈরি করে, কারণ আলটিমেটলি রাইবোজোম কি করা লাগবে, রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করা লাগবে, ঠিক আছে। সো এই রাইবোজোমটা কারা সংশ্লেষণ করবে, সংশ্লেষণে কারা হেল্প করবে, নিউক্লিওলাস তৈরি করবে, ঠিক আছে। আরও কিছু আছে, এই যে নিউক্লিওলাস গঠিত হয় কি দিয়ে, আরএনএ এবং প্রোটিন দিয়ে, ঠিক আছে। নিউক্লিওলাসের মধ্যে কিন্তু আরএনএর পরিমাণ অনেক বেশি, বুঝতে পারছি। এমনি তো ক্রোমোজোমের মধ্যে কি আছে, ডিএনএ তো আছে, তাই না। এবং এই যে নিউক্লিয়াসের, এই যে তোমার আমাদের নিউক্লিওলাসের মধ্যে মেনলি কি থাকে, আমাদের আরএনএটা থাকবে, বুঝতে পারছি, এটা মাথায় রাখবা, কারণ ডিএনএ আরএনএ দুইটাতে একসাথে অবস্থান করে, কাদের ক্ষেত্রে, প্রকৃত কোষের ক্ষেত্রে, আদি কোষের ক্ষেত্রে ডিএনএ থাকবে নয়তো আরএনএ থাকবে, যে কোনো একটা। আদিকোষের ক্ষেত্রে তো ডিএনএ থাকে, এই যে আদিকোষের ক্ষেত্রে কি আরএনএ থাকে, আদিকোষে কিন্তু আরএনএ থাকে না, আদিকোষের ক্ষেত্রে ডিএনএ থাকবে শুধুমাত্র, এবং ওই ডিএনএটা আবার কি হবে, বৃত্তাকার হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসি ক্রোমাটিন জালিকা, এই ক্রোমাটিন জালিকাটা তোমাদের গয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে ভাইয়া, গত এটা আসার মতো। আচ্ছা এখন ক্রোমাটিন জালিকার সংজ্ঞাটা লাগবে, সেটা হচ্ছে বিশ্রামকালে, খুবই গুরুত্বপূর্ণ, কোষের বিশ্রামকালে। নর্মালি তুমি জিনিসটা দেখবা না, যখন বিপাকীয় থাকবে তখন জিনিসটা অতটা ভিজিবল তুমি পাবা না। যখন বিশ্রামকালে, অর্থাৎ যখন কোনো কি হয় না, কোষ বিভাজন হয় না, যখনই কোষ বিভাজন হবে তখন এই ক্রোমাটিন যে রেটিকুলাম, এই যে তোমার ক্রোমাটিন যে জালিকা, এটা কিসে কনভার্ট হয়ে যাবে জানো, ক্রোমোজোমে, ক্রোমোজোমে কনভার্ট হয়ে যাবে, এবং জিনিসটাকে তখন আমরা একটু কি ভালোভাবে দেখব, বুঝতে পারছি। অর্থাৎ যখন কি হবে, বিপাক প্রক্রিয়া, অর্থাৎ কোষ বিভাজন চলবে, যখনই কোষ বিভাজন হয় তখনই আমরা বেসিক্যালি ক্রোমোজোমটা ভিজিবল হয়, আর বাদ বাকি সবসময় জিনিসটা কি ক্রোমাটিন জালিকা হিসেবে আমরা দেখি, অর্থাৎ কোষের বিশ্রামকালে আর কি। যখন কোষ বিভাজন হয় না তখন নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো জিনিস জট পাকিয়ে থাকতে দেখা যায়, ঠিক আছে, এরকম সুতার মতো জট পাই, এগুলোকে আমরা কি বলতেছি, ক্রোমাটিন বলতেছি। এবং ক্রোমাটিন মেনলি কি দিয়ে তৈরি, ডিএনএ এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি একটা জটিল কাঠামো। আর ওদিকে নিউক্লিওলাস যখন পড়াইছি তখন এটা কি দিয়ে তৈরি ছিল, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি ছিল, ঠিক আছে, এই দুইটা পার্থক্য বলতেছিলাম আর কি। তাহলে দেখো জট পাকিয়ে থাকা এই ক্রোমাটিন তন্তুগুলোকে একসাথে আমরা কি বলি, ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম বলি। কোষ বিভাজনের, দেখো কোষ বিভাজনের সময় এরা মোটা এবং খাটো হয়, তাই তখন এদের আলাদা আলাদা করে আমরা কি বলি, ক্রোমোজোম হিসেবে দেখা যায়। ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে যায়। কোনো একটি কি বলছে দেখো, কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট। এইসব ক্রোমোজোম সংখ্যার বংশগতি বংশধারা বহনকারী জিন অবস্থান করে এবং বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরা বহন করে ক্রোমোজোমের কাজ। এই জিনিসটা তোমার গয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আবার বলতেছে, এখন হচ্ছে আমি পুরোপুরি জিনিসটা একবার তোমাকে ইলাবোরেট করি, এটাই ভালো হবে। দেখো কি পড়াচ্ছি, ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা আমি কখন দেখব, যখন কোষটা কোষ বিভাজনরত অবস্থায় থাকবে না, যখন বিশ্রামরত অবস্থায় থাকবে। যখন বিশ্রামরত অবস্থায় আমরা নিউক্লিয়াসের মধ্যে কিছু জট পাকানো সুতার মধ্যে কিছু অংশ দেখব, তাকে আমরা কি বলবো, তাকে আমরা ক্রোমাটিন জালিকা বলবো। এবং এই ক্রোমাটিন জালিকাগুলো যখন কোষটা বিশ্রামরত অবস্থা থেকে বাদ গিয়ে যখন কি কোষ বিভাজনরত অবস্থায় চলে যাবে, তখনই আমরা তাকে কি দেখব, ক্রোমোজোম হিসেবে দেখব। কারণ কি, কারণ ক্রোমাটিন জালিকাগুলো তোমার কি হয়ে যাবে, খাটো এবং মোটা হয়ে যাবে, ঠিক আছে। কোনো একটা জিনিস খাটো এবং মোটা হলে জিনিসটাকে বেশি ভিজিবল হবে না, এবং যদি ওখান থেকে পানিগুলো সরে যায় তাহলে আমরা জিনিসটাকে বেশি দেখতে পারবো না। ঠিক এই জন্যই আমরা কাকে, ক্রোমোজোমটাকে তখন কি ভিজিবল দেখতে পাই, ঠিক আছে, অর্থাৎ ভিজিবল হয়। আচ্ছা এখন এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ক্রোমোজোমের মধ্যে হচ্ছে ডিএনএ থাকে, এবং ওই ডিএনএর মধ্যে কি থাকে, জিন থাকে, এই যেখানে জিন বলা হচ্ছে, ঠিক আছে। এবং আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে একক এর নাম কি, তোমাকে যদি জিজ্ঞেস করে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক কি, তুমি বলবা কি, জিন। কি বলবা, জিন, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। এবং এই জিনগুলোর মধ্যে কি থাকে, জিনগুলোর মধ্যে হচ্ছে কি থাকে, বিভিন্ন রকম কোডন থাকে, এবং এই কোডনগুলাই হচ্ছে আমাদের কি মেইনলি বৈশিষ্ট্য, অর্থাৎ বংশ পরম্পরায় প্রজাতির বৈশিষ্ট্যগুলোকে পিতামাতা থেকে সন্তান সন্ততির মধ্যে স্থানান্তর করে।
ঠিক আছে? অর্থাৎ মাথায় রাখবা ডিএনএর মধ্যে অর্থাৎ পিতার ডিএনএর মধ্যে যে বৈশিষ্ট্য এবং মাতার ডিএনএর মধ্যে যে বৈশিষ্ট্য জনন কোষের, ঠিক আছে, সবখানের না, জনন কোষের ডিএনএর মধ্যে যে বৈশিষ্ট্য এবং মাতার জনন কোষের মধ্যে যে বৈশিষ্ট্য দুইটা একসাথে মিলিত হয়ে যে সন্তান তৈরি হবে, সন্তান সেজন্য পিতামাতার বৈশিষ্ট্যগুলো পায়। যেমন আমার আব্বা আম্মা লম্বা, দ্যাটস ওয়াই আমি লম্বা, তাই না? এবং আমার আম্মু ধরো একটু তোমার মানে আম্মু বেশি ফর্সা আবার আব্বু কালো সাপোজ, ঠিক আছে, যার কারণে আমি মোটামুটি দুইজনের মাঝামাঝি একটা কালার হয়েছে। এই জিনিসগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মেইনলি ডিটারমাইন হয় কি দিয়ে, এই জিনটা দিয়ে, ঠিক আছে, অর্থাৎ ক্রোমোজোম দিয়ে এক কথায় বলতে গেলে, কারণ ক্রোমোজোমের মধ্যেই তো কি থাকে, জিন থাকতেছে, তাই না? সো ক্রোমোজোমের কাজটা কি, বংশ পরম্পরায় বৈশিষ্ট্য স্থানান্তর, এটাই হচ্ছে কি ক্রোমোজোমের কাজ। ঠিক আছে ভাই, পারবো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে এগুলো তুমি নিজের মতো করে ইলাবোরেট করে দিবা, ঠিক আছে? আচ্ছা, তোমাকে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, জীবনের ব্লুপ্রিন্ট কাকে বলে? ব্লুপ্রিন্ট কাকে বলে? জীবনের ব্লুপ্রিন্ট কাকে বলে? সেটা আনসার হবে জিন। ঠিক আছে, কি জিন, ঠিক আছে? আচ্ছা, ব্লুপ্রিন্ট মানে তো আমরা সবাই জানি একটা নীল নকশা, অর্থাৎ আমি আমার কি করব পুরা পরিকল্পনা, আমার পুরা জীবনের পরিকল্পনা এই জিনের মধ্যে নিহিত থাকে। আমার সকল বৈশিষ্ট্য, ইভেন আমার চুলের কালার, ইভেন আমার চোখের রং, ইভেন আমার হাইট, ঠিক আছে, ইভেন আমি কোন ওয়েতে কথা বলতেছি, মানে আমার সকল কিছু হচ্ছে কোথায় বৈশিষ্ট্য নিহিত থাকবে, জিনের মধ্যে নিহিত থাকবে। ঠিক আছে, জিনের মধ্যে বিভিন্ন কোডন আছে, ওই কোডনগুলোর মধ্যে আমার তথ্যগুলো সংরক্ষিত থাকে। বুঝতে পারছি? সো এইগুলো হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তর করে, এটাই কার কাজ? ক্রোমোজোমের কাজ। ওই যে যখন কোষ বিভাজন হয় না, তখনই কি তোমার কি হয়, ক্রোমোজোমগুলো ডিভাইড হয়ে যায় এবং ডিভাইড হয়ে কি হয়, সন্তান সন্ততিতে স্থানান্তরিত হবে। ঠিক আছে ভাই, বুঝতে পারছি? আচ্ছা, এটা আমরা খুব ভালো করে পড়বো যখন মায়োসিস কোষ বিভাজন পড়াবো না, তখন তোমরা দেখতে পারবা জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। আসি, এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোমের গঠন। এই ক্রোমোজোমের গঠনটা তোমার আঁকা লাগবে। যেমন হচ্ছে তোমার দেখো স্যাটেলাইট একটা কথা আছে, এই যে দেখো উপরের পার্টে একটা জিনিস দেখবা, যেটা হচ্ছে তোমার কি, যেটার নাম কি দিছি আমরা, স্যাটেলাইট দিছি, ঠিক আছে? এবং এই স্যাটেলাইটের নিচে দেখবে একটা তোমার কি আছে, কুঞ্জন আছে, যেখানে চেপে গেছে না, এই চাপাটাকে আমরা কি বলবো, গৌণ কুঞ্জন। কারণ এখানে একটা অংশ থাকবে যাকে আমরা কি বলবো, মুখ্য কুঞ্জন বলবো, ঠিক আছে? এই জায়গা থাকবে তোমার এইখানে, এই যে সেন্ট্রোমিয়ার যেখানে আছে, এখানে একটা অংশ থাকবে, এটাকে আমরা কি বলবো, মুখ্য কুঞ্জন বলবো। কি বলবো ভাইয়া? মুখ্য কুঞ্জন। আচ্ছা, তাহলে ক্রোমোজোমের যে অংশে তোমার কি থাকে, আমাদের এই সেন্ট্রোমিয়ারটা লাগানো থাকতেছে, সেন্ট্রোমিয়ারটা থাকতেছে, ওইটা ওই পার্টটাকে আমরা কি বলবো, দেখো কোন একটা জায়গায় সেন্ট্রোমিয়ার লাগছে না, সো ধরো এটা একটা নর্মাল ক্রোমোজোম, এই যে ধরো এটা একটা নর্মাল ক্রোমোজোম, এই যে ধরো ক্রোমোজোম তো এইভাবে আঁকবো আমরা, তাই না? এই যে ধরো এটা একটা আমাদের নর্মাল ক্রোমোজোম, ঠিক আছে? এই মাঝখানে এই জায়গাটাতে হচ্ছে কি থাকে, সেন্ট্রোমিয়ার থাকে। তোমরা ভাই এই চিত্রটা না এঁকে আমি তোমাদের সাজেশন দিব, তোমরা ইন্টারের বইটা একটু বের করে ক্রোমোজোমের চিত্রটা ওখান থেকে প্র্যাকটিস করো, এটা তোমার জন্য অনেক ভালো হবে। এই চিত্রটা তোমরা তো ভালো করে এমনিতে আঁকতেও পারবে না, প্লাস তোমরা বুঝবাও না। আচ্ছা, আমি ইন্টারের চিত্রটা তোমাকে এঁকে দিচ্ছি, এটা তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? তাহলে মাঝখানে অংশটাকে আমরা কি বলতেছি, সেন্ট্রোমিয়ার বলতেছি, ঠিক আছে? অর্থাৎ এটাকে আমরা আরেকটা কথা বলতে পারি, কি বলতে পারি, মুখ্য কুঞ্জন, ঠিক আছে? এখানে একটা মেইন একটা কুঞ্জন এখানে হয়েছে না, মানে কি দুইটা চেপে গেছে না, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, মুখ্য কুঞ্জন বলবো, ঠিক আছে? আচ্ছা, এবং ক্রোমোজোমের এই যে এগুলাকে আমরা কি বলবো, এক একটা বাহু। বুঝতে পারছি? এবং এই ক্রোমোজোমে দেখবা এই পাশে নিচের দিকে তোমার একটা জায়গায় একটু কুণ্ডলি পাকিয়ে আরেকটা অংশ দেখবা, এই জিনিসটাকে আমরা কি বলবো, স্যাটেলাইট বলবো। কি বলবো? স্যাটেলাইট বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবং এই যেখানে কুঞ্জন হয়ে গেছে না, এই কুঞ্জনটাকে আমরা কি বলবো, গৌণ কুঞ্জন বলবো, ঠিক আছে ভাইয়া? এরকম করে আর এখানে বহুত অংশ আছে, বহু জিনিস আছে, এগুলো তোমরা একেবারে দেখে তোমরা জিনিসটা প্র্যাকটিস করে তোমরা খাতায় আঁকা ট্রাই করবে, এটা তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি। এবং এই ক্রোমোজোমের মধ্যে ধরো অনেকগুলো ধাত্র থাকবে, এবং ক্রোমোজোমে অনেক বিজ্ঞানী বলতেছে ক্রোমোজোমের উপর একটা লেয়ার থাকে, আবার অনেক বিজ্ঞানী এটা স্বীকার করতেছে না, ঠিক আছে? এবং ক্রোমোজোমের উপরের পার্টে একটা এরকম একটা বৈশিষ্ট্যপূর্ণ একটা অঞ্চল আছে, ঠিক আছে? এরকম একটা বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল আছে, যাকে আমরা কি বলি, যাকে আমরা হচ্ছে কি বলি, টেলোমিয়ার বলি। মানে উপরের বাহুর দুই সাইডে একটা বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল আছে একদম উপরে, তাকে আমরা কি বলি, টেলোমিয়ার বলি। এই টেলোমিয়ারটা মানুষকে হচ্ছে মানে বুড়া হওয়া থেকে প্রিভেন্ট করে, মানে এক কথা বলতে গেলে জরা রোধে সাহায্য করে। জরা মানে তো জানি বার্ধক্যজনিত, সো এই জরা রোধে হেল্প করে কে, এই টেলোমিয়ার। এই টেলোমিয়ার থেকে একটা এনজাইম রিলিজ হয়, নাম হচ্ছে টেলোমারেস এনজাইম। ওই টেলোমারেস এনজাইমটা মেনলি হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তুমি হচ্ছে ইন্টারের চিত্রটা প্র্যাকটিস করবা, যেটা তোমার জন্য ভালো হবে। ওকে, ঠিক আছে? আচ্ছা, আশা করি এগুলো পারবা। এই যে তোমার একটা চার্টের মাধ্যমে কোষের বিভিন্ন অঙ্গাণু শ্রেণী বিভাগ তোমাকে কি বলছে, উপস্থাপন করতে বলছে, এগুলো কোনো সমস্যা নেই, তুমি আশা করি পারবা। তাহলে ভাইয়া আমরা টোটাল যে আলোচনা করলাম না, প্রাণী কোষের
এবং উদ্ভিদ কোষের দুইটাই তো যেগুলো কমন আর কি, সবগুলা যে ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন যে অঙ্গাণুগুলা, এগুলো আমরা পুরোপুরি আলোচনা করছি। এবং এখান থেকে আমি যা যা তোমাকে এক্সট্রা ইনফরমেশন দিছি না, তোমরা ট্রাই করো ওগুলো বই লিখে রাখতে। আমার যেটা সাজেশন দেবো, তোমরা নোট খাতায় জিনিসটা লিখে রাখো, পরীক্ষার আগে একবার দেখবা, তুমি আরেকজন থেকে আমি বলতে পারবো গ বা ঘতে ফুল নাম্বার পাবা, যদি আমি যেভাবে ডিরেকশন দিচ্ছি ওভাবে তুমি পড়ো। ঠিক আছে, সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী টপিকে দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।